আসসালামু আলাইকুম লিসেনার্স, যারা নতুন শুনছেন তাদের জন্য আমার পরিচয়টি আবার দিতে চাচ্ছি। আমি ডক্টর আলিফ রাজি, ভূত এফএমে প্রায় 8 বছর 9 বছর ধরে আসছি। আজকে যে ঘটনাটা শেয়ার করবো এটা আমি একজনের কাছ থেকে পেয়েছি আর কি। তো আসবো করে আশা হচ্ছিল না, আজকে চলে আসছি হঠাৎ করেই গতকালকের নোটিসে। তো যেই আপুটার ঘটনা বলবো তার নামটা আমি প্রকাশ করতে পারছি না, কারণ তিনি এসে বলতে চাচ্ছিলেন, কিন্তু যেহেতু বয়স্ক মহিলা প্লাস ওনার ফ্যামিলি আছে, উনি আসতে পারছিলেন না। তো আমি ওনার হয়ে ঘটনাটা বলছি আর কি। এখানে এটা হচ্ছে 2000 সালের ঘটনা। তখন তার বেবির বয়স ছিল 5 মাস। তো তারা ফুল ফ্যামিলি, তার হাজবেন্ড সহ তার একটা বাসায় থাকতেন আর কি, ভাড়া বাসায়। তো ওখানে প্রায় 3-4 বছর ধরে থাকতেন। তো তার বেবির বয়স ছিল 5 মাস, আর সাথে একটা কাজের মেয়ে থাকতো। তো সেই বাসাতে আসলে মেয়েটা আসে 6 মাস ধরে, আর তারা থাকতো প্রায় 3-4 বছর যাবত ওই বাসাতে। তো ঘটনাটা ঘটে হচ্ছে 2000 সালের রমজান মাসে। আসলে ঘটনাটা পুরো রমজান মাসেই ঘটে। তো রমজানের শুরুতে যেদিন ঘটনা ঘটে সেদিনের কথা বলছি। তো মেয়েটা আসলে কোনো সমস্যাই ছিল না তার লাইফে, এরকম কোনো প্রবলেমই ছিল না, এরকম কোনো কিছু ঘটবে এরকম তিনি চিন্তা করতেন না। এমন হতে পারে, অনেক ঘটনা আছে যে স্বপ্ন দেখছে বা কিছু একটা, না এরকম কিছু না। স্বাভাবিক জীবনযাপন করতে গিয়ে হঠাৎ করে তার রমজানের দ্বিতীয় রমজানে এই জিনিসটা চোখে পড়ে, এরকম যে তিনি ঘুম ভাঙে। তো তার অভ্যাস ছিল এরকম যে রমজানে তিনি তার রান্না করতেন হচ্ছে ইফতারের পরপরই তিনি সেহরি রান্নাটা করে ফেলতেন। আর সেহরির সময় যেহেতু তার হাজবেন্ড গরম ভাত খেতে পছন্দ করতো, তো গরম গরম রান্না করার জন্য তিনি রাত 2টার দিকে উঠতেন আর কি। তো সবার বাসায় এরকম কাজের মেয়ে থাকলে দেখা যায় যে তার কাজের মেয়েকেও রাত 2টার দিকে উঠতে হতো সেহরির সময়। তো তিনিও তার কাজের মেয়েকে ডাকতে যায় আর কি। রাত 2টার দিকে তার কাজের মেয়েকে ডাকতে যাওয়ার পর তিনি লাইটটা জ্বালায় তার কাজের মেয়ের রুমে। বাসাটা বেশ বড়। তো লাইট জ্বালানোর পর দেখে যে কাজের মেয়েটা চিত হয়ে, আমরা রাসেল ভাই যেটা ডেসক্রিপশন যদি দিতে হয়, চিত হয়ে থাকলে মাথাটা উবুত হয়ে আছে, মাথাটা উল্টার দিকে, মানে বালিশের উল্টার দিকে আছে, মাথাটার উল্টা পাশটা দেখা যাচ্ছে। তো উনি খুব ভয় পেয়ে যায়, একটা চিৎকার দেয়। চিৎকার দেওয়ার সাথে সাথে মেয়েটাও ফরফর করে উঠে যায়। আচ্ছা, তো মেয়েটা এরকম সময় ফিসফিসে কথা বলছিল। তো ওনার কাছে একটা জিনিস স্পষ্ট শোনা যায়, যে এটা আমি রাসেল ভাইকে বলি নাই, আমি এটা লুকিয়ে গেছি। উনি এরকম বলতে শোনা যায় যে আমি অপেক্ষা করতেছি, আপনারা আসেন। এটা ঘুমের মধ্যে বলছিল, আচ্ছা, উল্টা হয়। তো উনি এক চিৎকার দেয়, ওনার চিৎকারে মেয়েটাও উঠে যায়। তো উঠে যাওয়ার পর বলে যে আপা কি, খালামা কি হয়েছে, তুমি এভাবে শুয়েছিলা কেন? খালামা আমি তো এভাবেই শুই। তো ওনার হাজব্যান্ডকে উনি এটা ডিটেল বলে যে আমি এরকম ভাবে দেখছি। ওনার হাজব্যান্ড বলে দূর, এটা কোনো সমস্যা না, অনেকের এরকম ঝামেলা থাকতে পারে, অনেকেই ফ্লেক্সিবল বডি, এরকম ঘাটটা ফ্লেক্সিবল থাকতে পারে, কোনো ভয় টাইপ কিছু নেই। তো যেহেতু উনি বাসায় একা থাকতেন, তো হাজব্যান্ড থাকতেন বাইরে অফিসে, তো নজরদারি উনি বেশি বাড়িয়ে দেয় যে মেয়েটাকে একটু দেখবো কি করে না করে। প্লাস মেয়েটার আসলে কাজ ছিলই ওনার বাচ্চাকে টেক কেয়ার করা, বেবিসিট করা, আর মাঝে মধ্যে টুকটাক হাউস হোল্ড কাজগুলো মেয়েটা করতো আর কি। তো রেগুলার লক্ষ্য করতো মেয়েটা কি করে না করে, তাকিয়ে থাকতো মেয়েটা কি করছে না করছে। হঠাৎ করে 5ম বা 6ষ্ঠ রমজান হবে, আচ্ছা, তিনি তার ফ্রিজের মধ্যে আম রেখে দিয়েছিল। মানে আম বলতে জিনিসটা শুনতে কিরকম লাগে, যে আম নভেম্বর মাসে, 2000 সালের ঈদটা হয়েছিল ডিসেম্বর, 26শে ডিসেম্বর। তো নভেম্বরের 27 তারিখ থেকে রোজা শুরু হয়েছিল। তো উনি আম রেখেছিল ওই সিজনের আমগুলা ফ্রিজে, ডিপ ফ্রিজে। তো সেটা নরম করে ব্লেন্ডারে ব্লেন্ড করবে ইফতারে খাওয়ার জন্য আর কি, দুপুরের পর ইফতারের 1.5-2 ঘন্টা আগে। তো উনি ব্লেন্ডারে আমটাম ঢুকিয়ে মানে ঢাকনাটা লাগাবে, স্টার্ট করবে সুইচ, এমন সময় মেয়েটা দৌড়ে আসে। মেয়েটা দৌড়ে এসে বলে আপা, খালাম্মা আমাকে দেন, আমি বানাই। সে কি করলো, সুইচটাও ছাড়লো, উপরে ঢাকনাটাও লাগালো না, হাতটা ব্লেন্ডারের পুরো ব্লেডের মাঝখানে ঢুকাই দিল। তো আপনি তো চিন্তাই করতে পারছেন কি হবে সেখানে। একদম থেতলে, মানে মাংস থেতলে বের হয়ে যায়, ওখান থেকে ছিটকায় পড়ে, রক্ত ছিঁড়ে আটকে অবস্থা খারাপ একদম। তো সেদিন আর ইফতারটা প্রপারলি হয় নাই, মেয়েটাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়। মেয়েটাকে মানে স্টিচ করে প্রায় 17-18টা স্টিচ লাগে, বাসায় নিয়ে আসে। তো এরকম চলতে থাকলে তো সমস্যা। তো আর মেয়েটার চালচলনটা এরকম ছিল যে রাসেল ভাই, রমজানে তো অনেক মেয়ে দেখা যায় যে 10-12 বছর বাচ্চা বাসায় থাকলে রোজা রাখে, চেষ্টা করে রোজা রাখার, বা মানে বাসার মালিক যদি বলে রোজা রাখার জন্য সে রোজা রাখে। মেয়েটা রোজা রাখতো না, কখনো বললেও রাখতো না।
তোর চালচলনটা একটু ডিফারেন্ট লাগার কারণে তো ওনারা ডিসিশন নেয় যে না, মেয়েটাকে ওর বাবা মার কাছে দিয়ে দিব। ইভেন মেয়েটাকে যে মহিলাটা দিয়েছিল তাকেও ডাকা হয় যে তুমি এসে ওকে ওর বাবা মার কাছে উঠায় দাও, বুঝাই দাও, কোনো দুর্ঘটনা নেক্সট বার হওয়ার আগেই আমি বেঁচে যাই, মানে এরপরে ঘটতে পারে কোনো দুর্ঘটনা, প্লাস আমার বাচ্চাকে রাখে আমি ঝামেলা রাখতে চাই না। তো যেই মহিলাটা এই মেয়েটাকে ওই বাসায় দেয় আর কি, সেই মহিলাটা আসে আর কি রাতের বেলা, সকালবেলা আসে, আসার পরে বলে কি ব্যাপার, তোর কি অবস্থা। তো আগামীকাল এরকম মানে আসে দিন হয় যে ওই মেয়েটার বাবা মা আগামীকাল আসবে, আর যে মেয়েটা দিয়েছে সে আজকে আসছে আর কি। তো কথা বলতে বলতে এক ফাঁকে মেয়েটার মানে মেজাজ যেমন খিটমিটে হয়ে যায়। মেয়েটা কি করে, ওনার যে কোলে মানে বাচ্চাটা ছিল, মানে বাচ্চাটা শুয়েছিল, বাচ্চাটাকে কোলে নিয়ে মানে একটা মানে কি বলে আছাড় মারে খাটের উপরে। আচ্ছা। তো খুব উল্টাপাল্টা ভাবে বাচ্চাটা পড়ে নাই, যার কারণে বাচ্চাটা বেঁচে যায়। যদি মেঝেতে পড়তো বাচ্চাটা মারা যেত, একদম নির্ঘাত। আর ও রাগের মাথায় গিট করতে থাকে, এমন সময় ওকে বেঁধে ফেলে। ওনারা দুইজনই ড্রয়িং রুমের সোফার হাত পায়ের সাথে বেঁধে রাখে কালকে ওর বাবা মা আসার পর্যন্ত। এবং এই আসা পর্যন্ত বাসার মধ্যে সে ওই চিৎকার করতে থাকে অনেকক্ষণ, প্লাস যেসব খাবার দেওয়া হয়েছিল সেগুলো সে খায়নি। আচ্ছা। পরের দিন ওর বাবা মা আসে এবং বাবা মাকে বলে যে তোমার মেয়ে আমার বাচ্চাকে আছাড় মারছিল এবং আমরা কোনো টাকা পয়সাকে দিব না। তো বাবা মা বলে যে আমরা গরিব মানুষ, সেই কথাবার্তা বলে একটা সবাই কনভিন্স করে কিছু টাকা নিয়ে যায় ওনাদের কাছ থেকে। তো যাই হোক, মেয়েটাকেও দিয়ে দেয়, মেয়েটা চলে যায়। তো রাসেল ভাই এখান থেকে ঘটনা শুরু। তো যেদিন মেয়েটা চলে যায় তার থেকে 3 থেকে 4 দিন পর হবে, উনি রাত্রে এরকম ইফতারের পর সন্ধ্যার খাবার মানে রান্না বান্না শুরু করে দিয়েছে আর কি। আচ্ছা। ইফতারের প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে রাতে যেটা খাবে সেহরিতে সেটা রান্না শুরু করে দিয়েছে। তো রান্না করতে করতে এক পর্যায়ে বেল বাজে, বাসার কলিং বেল বাজলে সে যেহেতু কাছাকাছি, আর তার বাচ্চাকে ওই সময় তার হাজবেন্ড দেখছিলেন আর কি। তো কলিং বেল দরজা খুলে দেখে যে কেউ নাই। তো সিঁড়িতে উকি ঝুঁকি দেয় যে কেউ আছে কিনা। পরে আবার তিনি দরজা লাগিয়ে ব্যাক করে, আবারও 2 মিনিট পর কলিং বেল, এবং কন্টিনিউয়াস 3-4টা কলিং বেল। এইবার রাসেল ভাই উনি যেটা করেন যে কলিং বেলটা শুনে দৌড়ে যায়, দরজাটা খুলে কে আছে দেখার জন্য। প্রথমে ওই যে লুকিং গ্লাস দিয়ে দেখে কেউ নাই, তারপরে সে খোলার পর তিনি একটা চিৎকার দেয় যে একটা কালো বেড়াল খুব সুন্দর করে পেরেক দিয়ে গাঁথা, ছিন্ন ভিন্ন অবস্থায়, হাত পা মাথা লেজ আলাদা আলাদা করে পেরেক দিয়ে গাঁথা দরজার মধ্যে। খুব বিভৎস দৃশ্য, রক্ত ঝরছে। মানে কিছু যখন কল্পনা করেন আপনি, আমি কল্পনা তো আসে না রাসেল ভাই, একদম মানে সম্ভব না এটা। তো উনি এক চিৎকার দেয়। তো ওনার হাজবেন্ডকে বলে যে তুমি বাবুকে রেখে আসো, তুমি আসো একা। ওনার হাজবেন্ড হচ্ছে রাজসাক্ষী, এমন হতো সে নিজে সব দেখছে, নিজে সব প্রত্যক্ষ করছে এমন কিছু না। ওনার হাজবেন্ড এসেও একই জিনিস দেখলো। আচ্ছা। দেখার পর বললো তুমি দরজাটা লাগাও, আমি নিচে যাই, দারোয়ানকে জিজ্ঞেস করি কে ঢুকছে কেন। দারোয়ানটাই বাসাটা খুব অ্যাক্টিভ, ওই বাসার একদম নিচে গেটের মধ্যে সামনে সবসময় থাকে। তো দারোয়ানটাকে জিজ্ঞেস করছে কি অবস্থা, এখানে কি হয়েছে, কাহিনী কি, এরকম বাসার উপরে তো আমার ঝামেলা হয়ে গেছে, দরজার মধ্যে জানি পেরেক মেরে বিড়াল কেটে রেখে দিয়েছে। জি। তো দারোয়ান বলে যে আমি এখানে ইফতারের পর থেকে আসি, এখানে একটা বান্দা ভেতরে ঢুকছে নিচতলা ভাড়াটিয়া, তো দেখা যাচ্ছে যে নিচতলা ঢুকতেছে। তো আপনার উপরে উঠছে এমন কোনো বাসা এমন কেউ নাই। বলে যে তুমি আমাকে ভালো করে বলো তো যে আগামী গত 5-7 মিনিটের মধ্যে এরকম কেউ ঢুকছে কিনা। বলে না স্যার, কেউ ঢুকে নেই। আচ্ছা। তো বলেছে তুমি চলো আমার সাথে। তো সে দারোয়ানকে নিয়ে উপরে উঠে দেখে যে সুন্দর করে লাগানো পেরেক গুলা দরজার মধ্যে লেগে গেছে, কিন্তু কোনো বিড়াল নেই। আচ্ছা। ওই কালো বিড়ালটা নাই এখানে। তো দারোয়ানকে সে পাঠায় দেয়, ভেতরে ঢুকে সে দুয়া কালাম পরে একটা সময় বলে যে রমজান মাস ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আস্তে আস্তে ডিসিশনের দিকে যেতে থাকে যে বাসাটা ছেড়ে দিবে, কারণ এই বাসাটা তো অনেকদিন ধরে আছে, তো আর বাসার মালিকটাও তার খুব বেশ ভাল লাগে আর কি। এই জন্য সে মানে বাসাতে থাকতে পছন্দ করছিল, কিন্তু এরকম ঘটতে থাকলে তো আর সম্ভব না। না, একদমই না। তো সেদিন ওইটা ছিল 12-13 রমজান হবে, এমন সময় তার রাত্রেবেলা এরকম ভাত রান্না করার জন্য ওঠে 2টার দিকে। মানে অ্যাক্টিভিটিস গুলো এমন সময় হচ্ছিল যখন তিনি উঠছে, মানে কোনো কিছুতে কাজ ব্যস্ত ছিল না, হঠাৎ করে ব্যস্ততা বাড়বে এমন সময় সে এসব জিনিসগুলো প্রত্যক্ষ করছে। আচ্ছা। তো ডাইনিং স্পেসে গিয়ে এক গ্লাস পানি ঢেলে খাবে এবং রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে কাজ শুরু করবে, এমন প্ল্যানিং আর কি। তো তার হাজবেন্ড এবং তার বাচ্চাটা তখন ঘুমাচ্ছিল। তো উনি
রান্নাঘরে আর বাতি জ্বালাতে পারে না, এমন সময় ওই অন্যান্য রুমের লাইট যেগুলি জ্বলছে সেটার মধ্যেই দেখতে পাচ্ছে যে রান্নাঘর থেকে একটা মানুষ আসছে। হুম। আমি রাসেল ভাই অবয়ব বলবো না, কারণ উনি বলেছে উনি মানুষ দেখেছে, আচ্ছা, একটা ঝাঁকড়া চুলওয়ালা একটা মেয়ে, মানে একদম নরমাল মানুষের মতো আচ্ছা, ঝাঁকড়া চুলওয়ালা একটা মেয়ে রান্নাঘর থেকে আস্তে আস্তে এগিয়ে আসছে তার দিকে। এবং এই ঘাড়ের মধ্যে ওই মেয়েটার হাইটটা হচ্ছিল ওনার বাসায় যে কাজের মেয়েটা ছিল, চেহারা যেহেতু দেখতে পারে নাই, তিনি বলছে যে আমি তো জানি না এটাকে, ঘাড়ের মধ্যে বিড়াল একটা, সেই বিড়ালটা, কালো বিড়ালটা যেটা ছিন্ন ভিন্ন অবস্থায় আমরা ছিন্ন দেখেছি। ভিন্ন অবস্থায় ছিল দরজার মধ্যে। উনি এক দৌড়ে যে দরজা লাগিয়ে সে তার হাজবেন্ডকে ডাকতে থাকে এবং কন্টিনিউয়াস ডাকতে থাকে। ওনার হাজবেন্ড জাগে না তো জাগে না। উনি আবার বাচ্চাটার কাছে যায়, বাচ্চার কাছে দেখে বাচ্চা নিঃশ্বাস নিচ্ছে কিনা, কিন্তু তারপর বাচ্চাটা নিঃশ্বাস নিচ্ছে, কোনো সমস্যা নাই, কিন্তু হাজবেন্ড জাগছে না। এই হাজবেন্ডটা বলে যে আমার হাজবেন্ড রাত্রেবেলা কোনো টোকার শব্দ পেলেও উঠে যায়, এত পাতলা ঘুমোর, কিন্তু ও উঠছে না। প্রায় 5 মিনিট ঝাঁকানোর পরে হঠাৎ করে ওর হাজবেন্ড তাপড়িয়ে উঠে বলে যে কি হয়েছে, আমি এরকম অবস্থা, বলে কি হয়েছে, কাহিনী কি, আমি তোমাকে অনেকক্ষণ ধরে ডাকতেছি। বলে আর বললো না, আমি একটা আতরের গন্ধ পাইছি, গন্ধটা এত প্রবল আমি না এরপর আর কিছু মনে করতে পারি নাই। আচ্ছা, তুমি যতক্ষণ আমাকে ডাকলা, বলে যে আমি এতক্ষণ এই জিনিস পাইছি, আর আমি এই রান্নাঘরে এরকম একটা ঝাঁকড়া মেয়ে দেখছি, ওনার কাঁধের মধ্যে বিড়াল ছিল, এবং যখন আমি তোমাকে ঝাঁকাচ্ছিলাম তখন আমাদের দরজা ধাক্কা ছিল। তো ভাইয়া দরজাটা খুলে দেখে বাসায় কেউ আছে কিনা, লাইট টাইট জ্বালায়, পুরা বাসা লাইট জ্বালায়, দেখে কেউ নাই বাসাটাতে। আচ্ছা, তো ওনারা এত কিছু হওয়ার পরে তো কোথায় যাবে বুঝতে পারছিল না, ওঝা কি হবে, কোথায় যাবে, কার কাছে যাবে। তো যেহেতু মসজিদে এসে নামাজ পড়ে, সেই মসজিদের ইমামের সাথে তার আবার সখ্যতা ছিল, তো ইমামকে জিজ্ঞেস করে আমি তো এরকম আমার বাসায় ফেস করছি, আপনি আমাকে কোনো একটা সলিউশন দেন। আচ্ছা, ইমাম বলে যে আপনি সকালবেলা ফজরের নামাজটা পড়েন রেগুলার মানে জামাতের সাথে, এবং ইশার ওয়াক্ত জামাতের সাথে পড়েন, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবেন। প্লাস আপনি রেগুলার সকালবেলা বাসা থেকে বের হওয়ার আগে এবং রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন বাচ্চা সহ সূরা ইখলাস, সূরা নাস এবং ফালাক 3 বার করে পুরো বডি মাসহ করবেন, যাতে আপনাকে কেউ ধরনের কোনো ক্ষতি করতে না পারে। আচ্ছা, তো এইটা উনি রেগুলারলি করছিলেন। আর ওনাদের তো প্ল্যান এরকম যে রাসেল ভাই এই মুহূর্তে বাসাটা চেঞ্জ করা সম্ভব না, কারণ সামনে ঈদ, আর ঈদের থেকে বড় কথা হচ্ছে অফিসও তাকে কোনোভাবে ছাড়ছে না, কারণ বাসাতে আপনার বাসা চেঞ্জ করতে গেলে তো বাসা খুঁজতে হবে, বাসা খোঁজার পর আবার বাসাতে ওঠা অনেক ঝামেলা, আর এই অল্প সময়ে বাসা খোঁজা সম্ভব না। তখন রমজানের প্রায় 17-18 হয়ে গেছে। যেহেতু সম্ভব না, তিনি ডিসাইড করে যে ঠিক আছে, আমরা যেহেতু 22শে ডিসেম্বর আমাদের গ্রামের বাড়ি চলে যাচ্ছি ঈদ করতে, রংপুরে ওনাদের গ্রামের বাড়ি চলে যাচ্ছি, তো আমরা যখন আসবো তখন আমরা ইনশাল্লাহ বাসাটা চেঞ্জ করব, সময় নিয়ে করবো ইনশাল্লাহ, তার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আচ্ছা, তো তিনি এই ডিসিশনে যায় আর কি। আর যেটা হচ্ছে মানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, 22 তারিখের আগে 20শে রমজান আছে 20শে ডিসেম্বর 22শে ডিসেম্বর তিনি যাবে, তো যাওয়ার 2 দিন আগে, তো এটা হয় 20শে ডিসেম্বর হিসাব করলে। তো 20শে ডিসেম্বর ওনার এরকম রাত্রেবেলা 2 হাজব্যান্ড ওয়াইফই ওঠে, তো বাচ্চাটাকে উনি দেখতে, বাচ্চার প্রচন্ড কাঁদতে থাকে, তো তিনি বলে যা ঠিক আছে আমি রান্নাটা মানে ভাতটা বসাই দিই, তুমি বাবুটাকে দেখতে থাকো। তো লাইট টাইট জ্বালায় এবং টিভিও চলতে থাকে। টিভিতে ওই সময় তারা ওই যে মানে ইসলামিক চ্যানেল চলছিল আর কি। তো ওই সময় তিনি উঠার পরে রান্নাঘরে যাওয়ার সময় আপনার ড্রয়িং রুমটা ক্রস করে যেতে হয়। আচ্ছা, ড্রয়িং রুমটা ক্রস করার সময় কিছু ফিস শব্দ আসতে থাকে। এমন রাসেল ভাই ওনার বাসাটা একটা জায়গায় একা বা কিছু পাশাপাশি একটা বাসা আছে, পাশাপাশি জানালা, মানে পাশের লোকজন যে সেহরির সময় জেগে গেছে এটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো ফিস শব্দটা পাশের বাসা থেকে না, এটা তার কাছ থেকে খুবই কাছ থেকে শব্দটা আসছে। আচ্ছা, তো যেহেতু এতগুলো অকারেন্স তার সাথে ঘটে গেছে, রাসেল ভাই উনি ওনার হাজবেন্ডকে ডাক দেন। আমি বেশি বড় করতেছি না তো রাসেল ভাই, না ঠিক আছে। তো ওনার হাজবেন্ডকে ডাক দেয়। ওনার হাজবেন্ড যখন আসে ওনার সাথে, তো উনি ওনার হাজবেন্ডের সাথে পেছনে যাইতে থাকে ড্রয়িং রুম থেকে। ফিস শব্দ, এবং যতই কাছে যায় ততই মানে অজানা ফিস শব্দ, এই শব্দ তার আগে কখনো শোনেন নাই। আচ্ছা, ড্রয়িং রুমে লাইট জ্বালায় রাসেল ভাই, আপনি জানেন আপনি জ্বালালে কি দেখতেন, এরকম দেখলে আপনি কি করতেন? ড্রয়িং রুমের মাঝখানে একটা পাকা কবর দেখতে পায় তারা, 2 হাজবেন্ড ওয়াইফ, এবং পাকা কবরের মধ্যে আরবিক ওয়ার্ডে কিছু একটা লেখা, আর চারিপাশে 3 থেকে 4 জন লোক মুনাজাত করছে। এবং সবাই আপনার কি ড্রেস পরা, বলে এই যে আমি অজ্ঞান হওয়ার মতো অবস্থা, সাদা লাল না কালো, আমি কি ড্রেস দেখছি আমার কিছুই মনে নাই, কিন্তু আমি দেখছি 4-5 জন লোক মুনাজাত করতেছে এবং আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা।
আমার হাজবেন্ড পাশে হেল্প চায়, পাশের ফ্ল্যাটে হেল্প চায়, ফ্ল্যাটের লোকজন আমার সাক্ষী, আমার দারোয়ান আমার সাক্ষী। আমি দারোয়ানকে ডাক দেয়, উপর থেকে চিৎকার করে, কারণ আমাকে ফেলে আমার হাজবেন্ড নিচে যেতে পারছিল না, চিৎকার দেয়, নিচের থেকে দারোয়ান দৌড়ে আসে, পাশের বাসা থেকে লোকজন দৌড়ে আসে, গিয়ে দেখে ঘরের কোনো কিছু সমস্যা নাই, সবকিছু নর্মাল, সব ঠিকঠাক। ঠিকঠাক। আচ্ছা, পরে উনি মানে যে আপুইটি ঘটনা বলছে, বলে যে আমি আসলে অজ্ঞান হই নাই, কিন্তু অজ্ঞান হওয়ার অবস্থা আমি দেখছি যে আমার বাসায় লোকজন দিয়ে ভরে গেছে, মনে হচ্ছে আমার বাসায় ডাকাতি হয়েছে। আচ্ছা, তো আমি রেস্ট নেই ওই দিন রাতের বেলায়, এবং যেহেতু পরশুদিন চলে যাব ঈদের উপলক্ষে গ্রামের বাড়িতে, আপাতত সব বন্ধ টন্ধ করে দোয়া কালাম করে 22 তারিখে তারা রওনা দেয় রংপুরের উদ্দেশ্যে। রংপুরে 22 তারিখে যায় এবং 26শে ডিসেম্বর 2000 সালে ওই দিন ঈদ হয় আর কি। তো 30শে ডিসেম্বর তারা ব্যাক করে। তো ঈদুল ফিতরের 26শে 30শে ডিসেম্বর তারা ব্যাক করে। ব্যাক করার সময় তারা সাথে করে একটা ইয়া নিয়ে আসে আর কি, হাফেজ নিয়ে আসে। পুরানা হাফেজ, উনি বেশ আল্লাহওয়ালা মানুষ, উনি হচ্ছে আপুর আপন চাচাতো ভাই, এবং বলে যে তোমরা যেহেতু বাড়িতে আসো অনেকদিন, তুমি আমার বাসায় কিছুদিন থেকে বেড়ায় যাও, 1 মাস থাকো। তো ওনারা ঘটনাটা বলে, প্ল্যানিংটা যে এরকম 1 মাস আমরা বাসা খুঁজবো, আমি যেহেতু চলে যাই, তুমি তোমার আপার জন্য একটু আমার সাথে আমার বাসায় থাকো। ভাইয়াটা বলছে আর কি ওই হাফেজ ভাইকে। তো ওই হাফেজ ভাই বাসায় তার ওয়াইফকে নিয়ে আসে, এবং রাসেল ভাই কোনো প্রবলেম নাই, এতদিন যেসব প্রবলেম ছিল কোনো প্রবলেম নাই, নট এ সিঙ্গেল প্রবলেম। ফিস কান্দে ভালো করে শুনছে, ভালো করে গন্ধ নিচ্ছে, আতরের কোনো গন্ধ আছে কিনা, লাইট জ্বালিয়ে ঘুমাচ্ছে, বা কোনো প্রবলেম হচ্ছে বা লাইট অফ করলে কিছু দেখছে, এরকম কিচ্ছু পাচ্ছে না। আচ্ছা, 7ই জানুয়ারি সেদিন ওনারা বাসা খুঁজতে গিয়েছিল, বাসা খোঁজাখুঁজি করে বাসায় আসার পরে TNT নাম্বার একটা ফোন আসে। ফোনটা এমন ভাবে যে আপা কেমন আছেন, এটা সেই মহিলা যে মহিলা ওনাকে আগে কাজের মেয়ে দিয়েছিল। তো বলে যে আপা আপনার বাসায় তো কাজের মেয়ে নাই, আপনি কি কাজের মেয়ে রাখবেন? তো উনি বলে যে না, আমি এই ঝামেলার মধ্যে আর নাই, তুমি আমাকে আর কোনো ধরনের কাজের মেয়ের খবর দিতে আসবা না, আমি কোনো কাজের মেয়ে রাখবো না, আমার একটা ছোটা বউ আছে, এটাই এনাফ, দ্যাট ইজ এনাফ ফর মি। আচ্ছা, তো বলতেছে যে ওই আগের কাজের মেয়েটার নাম ছিল রুমকি। এই রুমকি কি খবর, বিয়ে শাদী হয়ে গেছে? কয়ে আপা আপনি জানেন না? কি কাহিনী? বলে যে রুমকি তো ঈদের 4-5 দিন আগে মারা গেছে। ওকে ওর একটা ওর মানে বাসার বাড়িতে লোকজন খবর দিল, আমার পাশাপাশি গ্রাম তো আমি তো ঈদে ছিলাম, আমি আর দেখা করতে যাইনি ওই জায়গায়, আমি ব্যস্ত ছিলাম, কিন্তু ঘটনা শুনছি যে ওই বাড়িতে ওকে ওই মানে পুঁতে রাখছে মাটিতে, কে জানি। তো ওর আব্বা মা নাকি বলতেছে সবাইকে যে ওকে, ওর শরীরে নাকি অনেক আগে জিনে আসর করছিল, আসর করার পরে জিন আর ওইটা ছাড়ে নাই, ওকে ছাড়ে নাই। তো ওর আবার ঈদের পর বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা, তো এখন এই কারণেই হয়তো জিনরে কোনো ঝামেলা করে ফেলছে, মাইরে এরকম ঘাটটার মটকাই দিচ্ছে বা কিছু একটা, গ্রামের লোকজন নাকি বলতেছে। তো ওকে এরকম অবস্থায় কবর থেকে পাওয়া যায় যে রক্ত হয়ে সারা শরীর মানে খুবই খারাপ অবস্থা, বিদ্ঘুটে, খালি হাতের কবজিটা মাটির নিচ থেকে বের হয়েছিল। তো যেহেতু লোকজন খুঁজতেছিল, পরে উঠায় দেখে যে হ্যাঁ এটা ওই মেয়েটা। পরে দাফন করে, কিন্তু ঘটনা এরকমই যে উনি মিলাতে চেষ্টা করে। তাই যে ঈদের আগে দিয়ে আমি যখন ঢাকায় আমার বাসায় ড্রয়িং রুমে কবর দেখলাম, এটা কি ওর সাথে কিছুটা রিলেটেড কিনা, ওই মুহূর্তেরই তো ঘটনা যে ঈদের 5-6 দিন আগে মারা গেছে, হতে পারে। তো উনি যেহেতু বলতেছে এখন আর যেহেতু আমি কনসার্ন না, এরপর থেকে আর কখনো উনি কিছু ফেস করে নাই, তো এরকম কিছু একটা হইতে পারে যে হয়তো রুমকি মারা যাওয়ার সাথে সাথে তার এসব প্রবলেম গুলা দূর হয়ে গেছে। এটাই ছিল ঘটনা। আসলে ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। 5 মাস পরে আসছি আজকে। জি, তো ঘটনা বলার আগে, শুরু করার আগে, আসলে এই রিসেন্ট কিছু দিন যাবত আর কি আমার ওয়াইফের ডেলিভারির আগে দিয়ে আর কি প্রায় সপ্তাহ 2 আগে থেকে বেশ কিছু জিনিস অবজার্ভ করি বাসার ভেতর। আসলে যার সাথে ঘটে যায় আমরা উপর থেকে এতটা ফিল করতে পারি না, কিন্তু যখন নিজের সাথে নিজের ঘরের মধ্যে হালকা কিছু টের পাই, তখনই মাথার মধ্যে চমকে ওঠে যে যেই ঘটনা পাচ্ছি সেটাকে আমরা হয়তো অবিশ্বাস করে উড়িয়ে দিচ্ছি, কিন্তু ঘটনা যাদের সাথে ঘটছে তারা তো আসল জিনিসটা ফিল করে। যাই হোক, রাসেল ভাই, সবাইকে আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি ডক্টর আলিফ, অনেকেই নতুন এসেছেন, তাদের জন্য আবার পরিচিত হচ্ছি। যে ঘটনাটা আজকে শেয়ার করব সেটা আমার খুব কয়েকদিন আগেই শোনা, আমাদের এলাকার এক বড় ভাইয়ের পরিচিত আর কি। তো শুরুতে ঘটনাটা আমি হসপিটালেই শুনি, পরবর্তী সময়ে আমার তার সাথে দেখা করার সুযোগ হয়। আসলে এলাকা ভিত্তিক লোক তো তার কথা আমি আগেও শুনেছিলাম, কিন্তু এতটা ক্লোজ করে শোনার অভিজ্ঞতা আগে ছিল না, সময় হয়ে ওঠে নাই। এবার সময়টা বের করে আমি ঘটনাটা শুনি, এবং ঘটনা শোনার পর তার সাথে দেখা করি, তার পরিবারের সাথে দেখা করি।
ঘটনাটা হচ্ছে জুবাইর ভাইয়ের জুবাইর নামে একটা বড় ভাইয়ের আমার এলাকার, তিনি 2001 সালে তার সাথে একটা ঘটনা ঘটে রাজশাহীতে। আচ্ছা। তারপর থেকে রাসেল ভাই বলা যায় যে একটা নোটিসেবল পার্সন হয়ে যায় এলাকার মধ্যে। তিনি আসলে ওই ঘটনা কেন্দ্রিক, কিন্তু সবাই তার এই ঘটনার কথা জানে না। যাকে ঘটনার শুরুতে চলে যাই, তো উনি রাজশাহীতে পড়াশোনার জন্য যান। তো সেখানে যে ইউনিভার্সিটিতে পড়বেন তার আশেপাশে একটা মেসের মতো আর কি ভাড়া নিয়ে ওঠেন আর কি। তো সেখানে সিট ভাড়া নেন। তো সেই বাড়িটা আসলে বাড়ির ডেসক্রিপশনটা হালকা একটু দিয়ে রাখে, এটা 3 তলা বাড়ি, এবং 3 তলা বাড়িটার 3 তলাতে তিনি একটা রুমের মধ্যে একটা সিট ভাড়া নেন আর কি। আচ্ছা। তো যেদিন বাড়িওয়ালার সাথে কথাবার্তা বলে কন্ট্যাক্ট করে তার জিনিসপত্র নিয়ে ওঠেন সেখানে ঢাকা থেকে, তো সেখানে তার রুমমেট হিসেবে হামজা নামে একটা লোক পান। তো পাশেই একটা রুম ছিল, সেই রুমে আরো 2জন লোক ছিল। একজন নাম হচ্ছে আফসার উদ্দিন নামে একজন লোক ছিল, আর সাথে আরেকজন লোক ছিল, কিন্তু তার নামটা আসলে আমি নিজেও মনে করতে পারছি না এবং তিনি মনে করতে পারছেন না, কারণ পাশের রুমের লোকদের সাথে এতটা ওঠা বসা ছিল না। নিজের রুমে যে হামজা ভাই, তার সাথে বেশ আস্তে আস্তে খাতির হয়ে যায় আর কি। কথাবার্তা বলতো, কথাবার্তার ফাঁকে ফাঁকে অনেক কিছু শেয়ার করতো, নিজের কথাবার্তা, নিজের পার্সোনাল কথাবার্তা, ফ্যামিলির কথাবার্তা। তো উনি বললো যে জুবাইর ভাইয়ের ভাষা মতে যে এই 1 মাসের মধ্যে আমি যতদিন এই বাসায় ছিলাম, এই থাকা অবস্থায় তার আমি কিছু জিনিস লক্ষ্য করি। ফর এক্সাম্পল, তিনি মাঝে মধ্যেই রাতের বেলা, এটা ঠিক রাত 8টার পর থেকে 10টার মধ্যে হতো, 2 হাত দিয়ে এত জোরে শক্ত করে মাথা চেপে ধরতেন, যদি সাধারণ কোনো মানুষের মাথাটা এভাবে ধরা হয় তাহলে রক্ত বের হয়ে যাবে। আচ্ছা, এত প্রেসার দিয়ে। তা আমি খুব নিজেই মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম, তিনি আসলে করছে কি, দেখি কি মানসিকভাবে অসুস্থ। তো আমি মাঝে মধ্যে একটু জিজ্ঞেস করতাম কি অবস্থা। তো উনি নর্মালি ওয়াশরুমে যে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে কাটিয়ে দিতেন। আচ্ছা, তো এই কিছুক্ষণ পরে, এই মাথা ধরার পরপরই সে আরেকটা জিনিস লক্ষ্য করতো, যে ওই টেবিলের উপরে উনি কি জানি লেখতো খাতার মধ্যে। আসলে কি লেখতো এটা উনি কখনো দেখার প্রয়োজন মনে করেন নাই। আচ্ছা, তো যাকে এইসব জিনিসগুলো তার আস্তে আস্তে থাকার পর তিনি লক্ষ্য করতে থাকেন। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমি বলেছি বাড়িটা 3 তলা, এবং ওনারা 3 তলায় থাকতেন, ঠিক নেক্সট ফ্লোরটাই হচ্ছে ছাদ। আচ্ছা, তো রাত 12টা হলেই উনি প্রতিদিনই ছাদের দিকে যেতেন আর কি। তো 2001 সাল, তো এত টেকনোলজিক্যাল মানে উন্নতি হয়নি তখন। তো উনি মনে করেছে যে হয়তো সিগারেট টিকেট খেতেই যায়, হয়তো বা ও সিনিয়র মানুষের সাথে যে লাভ কি, বয়স ওনার থেকে সিনিয়র আর কি, জুবাইর ভাই থেকে সিনিয়র। উনি তখন স্টুডেন্ট, তিনি চাকরি করেন। তো রেগুলারলি কথাবার্তা হতো, কিন্তু ওই ইনসিডেন্ট গুলো সে প্রায় সময় লক্ষ্য করতো যে মাথাটা চাপ দিয়ে আছে। আচ্ছা, সেদিন রাসেল ভাই অনেক বৃষ্টি হচ্ছে, আর পরীক্ষা ঘনিয়ে আসছে, মাস 2-1 পর আর কি। পরীক্ষা ঘনিয়ে আসছে, ঘনিয়ে আসার পর তো তিনি এরকম নর্মাল রাত 9টা বাজে, তো পড়াশোনা করছে আর কি, লাইট টাইট সব জ্বালানো। হঠাৎ করে ওই ভাইটা খাটের মধ্যে শুয়েছিল, হঠাৎ করে সে আমি একটা কথা বললাম যে মাথা ধরে থাকতো শক্ত করে, হঠাৎ করে তার মুখ থেকে তার জিহ্বাটা এমন ভাবে ঝুলে পড়ে রাসেল ভাই, যে গলা পর্যন্ত নেমে আসে তার সামনে, চোখের সামনে। তো উনি ভেবে উঠতে পারতেছে না, তাড়াহুড়া করে মাথায় পানি দিবে বা কিছু একটা, কারণ তার জানা মতে রাসেল ভাই মানুষ নাক পর্যন্ত হাইস্ট জিহ্বা লাগাতে পারে, হাইস্ট বা এর থেকে একটু বড়, কিন্তু গলার থেকে নিচে নেমে যাবে এত বড় জিহ্বা উনি এটা আগে কখনো দেখেন নাই। তো এর মধ্যে তিনি দৌড়াদৌড়ি ধাক্কানি শুরু করে, ওনাকে ঝাঁকাতে থাকে, ভাই আপনার কি হয়েছে হামজা ভাই, আপনার সমস্যা কি হলো। তো উনি যখন হঠাৎ করে আচমকা কেঁপে উঠে বসনে চলে যায়। সেদিন থেকে রাসেল ভাই, যে আমি আপনাকে বললাম যে তার মধ্যে একটা ভিতর থেকে একটা কাজ করতে থাকে, যে কি লোকের সাথে থাকতেছি, লোকটা কিরকম, ওনার নিজের ফ্যামিলির কথাবার্তা কখনো বলে না, অথচ এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেল। আর কিছু হলেই খালি ওনার ওই ভমিটিং টেন্ডেন্সি উঠে যায়, যে বমি চলে আসে, এত বড় একটা জিহ্বা, ওনার বারবার এই জিনিসটা ফ্ল্যাশ হতে থাকে চোখের মধ্যে। তো কিছুদিন পর উনি একটা জিনিস চিন্তা করে, যে উনি যে প্রতিদিন 12টার দিকে ছাদে যায়, ওনার সাথে কি ওনার পিছনে একদিন যাবো ছাদে, কোথায় যায়, কি করতে যায়। তো হঠাৎ করে সেদিন সন্ধ্যার সময় প্রচন্ড বৃষ্টি হয়, তো ছাদ বেশ পিচ্ছিল। তো ছাদের তো উনি চিন্তা করে রাখে যে এই লোকটা যে প্রতিদিন ছাদে যাওয়া, হয়তো তার বাড়িওয়ালার সাথে সম্পর্ক ভালো, কারণ বাড়িওয়ালা ঢোকার সময় বলে দিয়েছে যে এই বাসাতে ছাদে যাওয়া যাবে না, এবং এই ছাদের চাবি নিষেধ, ছাদের চাবি কখনো তিনি দেখেনও নাই পর্যন্ত। এই লাস্ট 2 মাসের মধ্যে বাসা থাকা অবস্থায় ওই ছাদের চাবিটা পর্যন্ত দেখেন নাই, এবং ছাদের কাঠের দরজা এত বড় তালা, যে তালার চাবিটা অনেক বড় হবে, এই চাবিটা দেখেনি নাই। তাহলে হয়তো তার কানেকশন আছে বাড়িওয়ালার সাথে, নইলে সে প্রতিদিন রাত্রেবেলা 12টার দিকে কোথায় যাবে। তো উনি ওই দিন
সন্ধ্যার সময় বৃষ্টি হয় এবং রাত্রেবেলা ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হতে থাকে। তো দেখলেন 12টার সময় ওই লোকটা আবারও টেবিল থেকে উঠে সে ছাদের দিকে রওনা হচ্ছে। তো ছাদের দিকে রওনা হওয়ার সময় তিনি কি করলেন, তার পিছনে পিছনে যাওয়ার জন্য আস্তে করে দরজাটা খুলবে এবং পাশের রুম থেকে আফসারউদ্দিন নামে যে ভাইটা আছে তাকেও নিয়ে যাবে সাথে করে। আফসারউদ্দিনের সাথে আরেকজন রুমমেট আছে, কিন্তু তখন সে হয়তো ছিল রুমের মধ্যে, তার সাথে তাদের সাথে যে যায় নাই। তো সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে যে উনি চলে গেছে, ছাদে ঢুকে গেছে, কিন্তু গেটটা ওখানে বন্ধ আছে। গেটের তালা কেউ ধরে না, মানে তালা খুললে তো দরজা খোলা থাকবে যে ছাদে যাবে। ছাদে চলে গেছে লোকটা, ওই হামজা ভাই যে তার রুমমেট, তারা দেখে তালা লাগানো। এটা কিভাবে সম্ভব? তিনি কাঠের ফুকা দিয়ে অনেকক্ষণ দেখার চেষ্টা করে, কিন্তু কোনো কিছু সে ট্রেস আউট করতে পারে না আসলে কোথায় গেল। তো সে তার ওই আফসারউদ্দিন নামে যে লোকটা ছিল পাশের রুমে, তাকে নিয়ে সে ওই লোকটাকে নিয়ে নিচে নেমে আসে এবং তাকে বলতে থাকে যে কিভাবে সম্ভব, আমরা তো ছাদের চাবি পাই না, উনি হঠাৎ করে চলে গেল চাবি ছাড়া। তো জিনিসটা মানুষ দেওয়া সম্ভব না, এটা মানুষের কোনো কাজ না। এবং ভয় পেতে থাকে, মানে বাসাটা ছেড়ে দেওয়ার জন্য প্ল্যান করতে থাকে এবং দুইজনে মিলে প্ল্যানও করে ফেলে যে ভাই যদি কোনো বিপদে পড়ি আমরা, যদি আমার কোনো বিপদ হয় তাহলে আপনি ফেসে যাবেন, কারণ রুমমেট কিন্তু আমরাই, আপনি যদি বিপদে পড়েন আমি ফেসে যাবো। রাইট। তো বেটার আমরা বাসাটা ছেড়ে দিই, প্ল্যান করি, আসেন একসাথে ছেড়ে দিই বিপদে পড়ার আগে। তো এর মাঝে ওই হামজা সাহেব উনি নিচে নেমে আসলো। নিচে নেমে আসা নর্মাল, কিন্তু ওই ঘটনার পর থেকে রাসেল ভাই উনি ওনার সাথে একটু কম কথা বলতো, একটু কম কথা বলতো। ঠিক 1 সপ্তাহ পর তিনি বাড়ি এলাকায় কনভিন্স করে বাসার ছাদের চাবির জন্য। উনি যে প্রতিদিন ভাই একদিনও মিস নাই, হারাম একদিনও মিস নাই যে ছাদে সে যাবে না, প্রতিদিন ছাদে যাবে সে। তো বাড়ির এলাকা থেকে ছাদের চাবি খুবই কষ্টে ম্যানেজ করে, বলে কালকে সকালে দিয়ে দিবো, আপনি আমাকে বিকালের দিকে চাবিটা দিবেন। তো বাড়িওয়ালা বলে যে কি করবা তোমরা ছাদে, যে তো অনেক কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার পরে সে অনেক জোরাজুরি করার পর ছাদের চাবিটা নেয় এবং ছাদের চাবিটা নেয় 2 দিন পরে। যখন বলেছে তখন 2 দিন পরে ছাদের চাবিটা নেয়। ছাদের চাবি নেওয়ার পরে সেদিন রাতের বেলা অ্যাজ ইউজুয়াল নর্মাল, কোনো বিশেষ কিছু নেই, নর্মাল ডে, নর্মাল এনভায়রনমেন্ট। 12টার দিকে এই লোকটা ছাদের দিকে যায় এবং ওই আফসারউদ্দিনকে নিয়ে তার কৌতূহল বশত, ইয়াং মানুষ রক্ত গরম, ছাদে যাবে, দেখবে কি কোথায় যায়। ছাদের চাবিটা দিয়ে তালাটা হাস্তায় করে খুলে দরজাটা খুলে দেখে পুরো ছাদটা খালি আছে, কেউ নেই, সঙ্গে সঙ্গে ভ্যানিশ, মানে কেউই নাই, কোনো কিছু নাই। মানে এটা ভাবা যায় একটা মানুষ ছাদে উঠে গেল, সেখান থেকে হারিয়ে গেল ছাদে, কিন্তু ছাদের মধ্যে ছাদটা যে খুব বড়, এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় না, তাও তো না, ছোট। তো বলে যে ছাদের গেটটা মাঝখান বরাবর, আমরা ঢুকলেই বাম দিকে হচ্ছে বাড়ির উত্তর দিক এবং ডান দিকে বাড়ির দক্ষিণ দিক। উত্তর দিকে কোনার সাইডে একটা বাঁশ ঝাড় টাইপের আছে। ওই বাঁশ ঝাড়ের মধ্যে বেশ বাঁশ ঝাড়গুলো নড়ছে, কোনো বাতাস ছাড়াই নড়ছে, মানে বাতাস থাকলে তো অন্যান্য গাছপালাও নড়তো, ওই বাঁশ ঝাড়টা আস্তে আস্তে নড়ছে। তো তারা মনে করে যে ওইখানে যাই, উনি ওখানে থাকতে পারে, ওখান থেকে রেলিং দিয়ে নিচে নেমে যেতে পারে। 3 তলা বাড়ির নামটা কি? আস্তে করে কর্নার দিকে যেতে থাকে, আস্তে আস্তে উত্তর দিকে কর্নার দিকে যেতে থাকে। যাওয়ার সময় সব দেখলো যে বাঁশঝাড় ঘেঁষে একটা করই গাছের ডাল আসছে। সেই করই গাছের ডাল অন্ধকার, একবার গুটগুটে অন্ধকার না, কিছুটা হালকা ভিজিবল, খালি শব্দ আসছে, খুব বিভৎস শব্দ, কটর কটর শব্দ, লাইক কেউ হাড় চিবিয়ে খাচ্ছে, ভেঙে খাচ্ছে। এবং একসাথে কয়েকজন, একটা ভয়েসের মতো আসলো যে তোমরা ছাদে কি করো। এটা যদি একজন বলতো তাহলে একজন একটা পরিষ্কার বোঝা যেত, 4-5 জন একসাথে বললো তোমরা ছাদে কি করো। ওনারা যে এইখান থেকে একটা দৌড় দিবে, দৌড় দেওয়ার সময় জাস্ট একটা জিনিস লক্ষ্য করলো যে এটা শিয়াল হতে পারে, বিড়াল হতে পারে, হোয়াট এভার দ্য প্রাণী ইজ, যে এমন ভাবে তাকালো যে লাল লাল দুটো চোখ তাদের দিকে কর্কট দৃষ্টি তাকিয়ে আছে। তো জাস্ট তারা, মানে ওইখানে সাধারণ মানুষ আমি আপনি হলে দৌড়ি দিতাম, তো তারা হয়তো আমরা অজ্ঞানী হয়ে যেতাম, তারা তো সাহস করে দৌড় দিয়েছে। দৌড় দিয়ে তারা নিচে নেমে চলে আসলো, নিচে নেমে দরজা বন্ধ করে আসলো যে ওই লোক আসলে ছাদের থেকে আমরা দরজা খুলবো না, আজকে রাতে আর দরজা খুলবো না। রাতের বেলা ওনারা ট্রাই করলেন, রাতে দরজা খুললেন না। পরদিন সকালবেলা বাড়ি এলাকায় জানালেন জিনিসগুলা, কিন্তু সেই থেকেই তো অপেক্ষা শুরু। ওই হামজা সাহেব আর আসলো না, আসেই নাই না। আচ্ছা, সেই থেকেই আর ওনার কোনো ট্রেস করতে পারে নাই, কোথায় আছে, কই গেছে, আর আসলো না। আসলে 1 মাস হয়ে গেল। তো এর মাঝখানে তিনি বাড়ি এলাকায় বললেন যে ভাই আঙ্কেল দেখেন যেরকম আমাদের আমার রুমমেট হামজা, উনি তো নাই অনেকদিন ধরে, পুলিশ আসলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে কোথায়, তো আমাদেরকে বাসা ছাড়ার ব্যবস্থা করে দেন, কারণ আপনাকে আমরা বলে রাখতেছি প্রতিটা মুহূর্তের ঘটনা, কারণ পরে আমরা ফেসে যাব, কোথা থেকে কিভাবে আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে, কেউ ক্লেম করতে আসলে আমরা যদি কিছু না বলতে পারি, কারণ রুমমেট আমরা, যদি কেউ আমাদেরকে খুঁজতে আসে, ওনাকে খুঁজতে আসে, কিছু না পেলে আমাদেরকে জিজ্ঞেস করবে সবার আগে যে রুমমেটের সাথে কোনো ঝামেলা হয়েছে কিনা। তো যাই হোক, সামহাও ওনারা
মারিয়ালা ম্যানেজ করে থাকে, তোমরা কয়েকটা দিন থাকো, যদি ঝামেলা হয় আমি তোমাদেরকে বলেছিলাম চলে যাও, তোমাদের অ্যাডভান্স আমি ব্যাক করে দিবো, তোমরা চলে যাও। তো যাই হোক, ওনার বাড়িওয়ালার ছেলেকে বলে যে তুই যে ওদের সাথে থাক, হয়তো তোরা ভয় পাচ্ছে, কারণ ঘটনার পুরাটা বাড়িওয়ালাকে ওনারা শেয়ার করেন না। যাই হোক, তো বাড়িওয়ালার ছেলে বলতে থাকে যে ভাই আপনারা আসার আগে আমি এই রুমে থাকতাম, আপনারা এত ভয় পেতেছেন, কিন্তু আমি কখনো এরকম কিছু দেখি নাই, কখনো এরকম কিছু শুনি নাই। আর ওই বাড়ির কোনাতে যে বাঁশঝাড়, ওটা কিন্তু রাসেল ভাই ওনাদের বাসাতে ঢুকতে গেলে দেখতো, কিন্তু কখনো ওই যে চার্জ করতে যেত না যে বাড়ির পিছনে কি আছে না আছে, এগুলো দেখতে যেত না আর কি। যাই হোক, ওনারা থাকলো 1 মাস। রাসেল ভাই 1 মাসের মধ্যে ওই হামজা সাহেবের আর কোনো খবর নাই, কোনো খবর নেই। তো খবর নেই, এর মধ্যে উনি ভয়ে কাটাইছে প্রথমে 1-2 সপ্তাহ, কিন্তু পরবর্তী সময় যখন আসতেছে না, আর কোনো কিছু দেখতেছে না, ওনারা নর্মালি 1 মাস কেটে যায় আর কি। তো হঠাৎ করে তার যে টেবিলে ওই লোকটা, মানে কি বলে, জুবাইর ভাই, যে উনি দেখতো যে প্রতিদিন খাতার মধ্যে কি জানি লিখতো, সে কি করলো, ওই খাতাটা দেখলো। খাতাটা আমরা একটা নর্মাল খাতা যখন আমরা কি ওপেন করি, প্রথম পেজটা এবং লাস্ট পেজটাই দেখি, মাঝখানে কি আছে দেখি না, কিন্তু ওনার সব পেজই একই লেখা, বাবা মাকে না বলা কিছু কথা, বাবা তুমি থাকলে ভালো হতো, বাবা তোমাকে আমি ভালোবাসি, এক পেজে অনেকবার করে লেখা। হয়তো উনি কোনো রোগী ছিল বা কিছু একটা হয়েছে তার সাথে, বা উনি কি আসলে মানুষ ছিল, এইটা এরকম কোয়েশ্চেন আর কি। লাস্ট পেজে ওনাদের একটা ছবি আঁকা, দরজার ছবি, দরজার উপরে একটা বক্স করা, বক্সটা মানে হুবহুই দরজাটার মতোই আঁকা, যেভাবে সিটকিনি দরজার মধ্যে দরজা না ছাদের দরজাটা, রুমের একটা দরজা, আচ্ছা বাথরুমের যে দরজা, বাথরুমের রুমের দরজাটা, সেই দরজার মতো একটা মানে সুন্দর ছবি আঁকা, খুবই সুন্দর, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এবং লেখা আমাকে যখন তোমরা খুঁজে পাবো না, এই জায়গায় সার্চ করবো। লাস্টে দেয়া আছে, লাস্ট লেখা আর কি। এই ছবিটা তারই আঁকা। আচ্ছা, সেই এঁকেছে, কারণ খাতা তো এর মধ্যে কেউ ধরে নাই, আর লাস্ট 1 মাস এই রুমে কেউ ঢুকে নাই, তারা ছাড়া তো এই রুমে কেউ ঢুকবে না, আর এর মধ্যে নতুন কেউ ভাড়াও নেয় নাই, কারণ ওই বাড়িওয়ালার ছেলে তার সাথে থাকে, ঘুমায়। তো বাড়িওয়ালার ছেলেও তো এক ধরনের উইটনেস। তো যাই হোক, উনি দেখে যে ওই ছবিটার সাথে তার ওয়াশরুমের যে দরজার উপরে, আগেকার বাড়ির মানে এখনো অনেক বাড়িতে আছে যে রুমের দরজার উপরে একটা ছোট ছোট রুম খোপ করে রাখা, কিছু জিনিসপত্র রাখার জন্য, বা ওই প্যাসেজটা দিয়ে হয়তো বা যে আপনার স্যানিটারি প্যাসেজ গুলো যায় আর কি। তো যাই হোক, এরকম গন্ধ কখনো আসে নাই, বা এরকম কিছু তারা ট্রেস আউট করে নাই। তো প্রথমে তারা চেয়ার দিয়ে ওই দরজাটা খোলার ট্রাই করে, ওই ছোট খোপটা খোলা ট্রাই করে, পারে না, কারণ হাইটের সাথে ম্যাচ করে না। পরে নিচ থেকে বাড়িওয়ালার কাছ থেকে একটা মই নিয়ে আসে, এবং তার বাড়িওয়ালার ছেলে ওই মুহূর্তে প্রেজেন্ট ছিল। তো মই নিয়ে ওইটা খুলে দেখে যে একটা বস্তা, এবং ওই বস্তা থেকে শুকনো রক্ত গড়িয়ে আসছে, যে ওইটা শুকিয়ে গেছে, রক্তটা শুকনো আর কি, এবং খুব বেশি দিনের না, হয়তো 15-20 দিনের ঘটনা, এবং গন্ধ বিকট, পটকা গন্ধ। তো তারা তো এখানে যাবেও না এত এই গন্ধ থেকে, ইঁদুর মরা গন্ধ খুবই নর্মাল, এটা এর থেকেও খারাপ গন্ধ। তো বাড়িওয়ালাও এসে দেখে, মানে মইতে উঠে দেখে যে আসলে কিছু একটা আছে। তো তারা পুলিশকে ডাকে, এবং পুলিশ এসে ওই বস্তাটা নামে, বস্তাটা খোলার পর দেখে 22 টুকরা লাশ ওইটার ভেতরে, ওই খপের ভেতরে। ওই 22 টুকরা লাশ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কামড়ের দাগ, এবং সব মাংস ক্ষয়ে যায় না, কিছু কিছু মাংস লেগে আছে। গন্ধ বাড়ির নিচে, এই গন্ধতে ওনাদের থাকাই মুশকিল, বাড়ির নিচে নিয়ে গেছে। তারপরে দেখছো লোকজন, এলাকার উৎসুক জনতার ভিড়ও হয়ে গেছিল জায়গায়, অনেকে দেখতে এসছে যে ছোপ 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 কামড়ের দাগ, মাথার চুল আছে প্রপারলি, মানে মোটামুটি সবকিছুই নাই ওখানে, মানে একদম অবস্থা খুবই খারাপ, বিভৎস। খালি একটা জিনিস স্ট্রেস করতে পেরেছে, যে হামজা সাহেবের যে পাঞ্জাবিটা, সেই পাঞ্জাবি দেখে বুঝতে পেরেছে যেটা হয়তো উনি হবে নাকি। তো এইটা তো রাসেল ভাই খুবই অলৌকিক, যে 1 মাসের মধ্যে তার সাথে এই ঘটনাটা খাতায় লিখে, সেই ছবিটা লিখে সেখানে সে লিখে গেছে যে তোমরা যদি কোথাও আমাকে না পাও তাহলে এই জায়গায়, সেটা খুবই তো যাই হোক, রাসেল ভাই এরপরে ওই পুলিশ দেখে যে এখানে কেস করার কোনো লোক নাই, ওনার কোনো আত্মীয় স্বজন নাই, চারিপাশে ঘেটে ওনার কোনো আইডি কার্ড বের করতে পারে নাই, কিচ্ছু খুঁজে বের করতে পারে নাই, কিছু না, খালি করতে পারে না, অ্যাকাউন্টিং এর কিছু একটা বই তার টেবিলের মধ্যে, তার ব্যাগ, কাপড় চোপড়, কোন ধরনের কিছু টাকা পয়সা, এছাড়া কিছু নাই রাসেল ভাই, আর কিচ্ছু না, নট ইভেন আ সিঙ্গেল থিং যেটা দেশে ট্রেস আউট করতে পারছে কোন এলাকার লোক, কোন এলাকার ছেলে। তো যেহেতু ক্লেম করা কোনো লোক নাই, পুলিশ নিজের থেকে একটা জেনারেল ডায়েরি করে এটা পোস্টমর্টম করে পরে দাফন করে ফেলে। কিন্তু এর পরবর্তী সময় পুলিশ কি করলো না করলো এইটা নেওয়ার কোনো ইচ্ছা তাদের নাই, তাদের ধান্দা হলো কখন বাসাটা ছাড়বে, সেটাই তো মানে মেইন টেনশন তাদের। আপনি হলেও তাই চিন্তা করতেন প্রত্যেকে, হয়তো বা আপনি না জানিয়ে চলে যেতেন, যা আমার যা জিনিসপত্র থাকুক এই জায়গায় আমি থাকবোই না। কিন্তু তারপরেও তারা, পুলিশ বলে গেছে যে যতদিন পর্যন্ত এটার একটা ইনভেস্টিগেশন আমরা আপনাদের রিপোর্ট না দিই, ততদিন আপনারা এখানে থাকবেন। তো যাই হোক, মানে রুলস অনুযায়ী তাদেরকে থাকতে হয় এই জায়গায়। একটা পর্যায়ে লাস্ট মোমেন্টে পুলিশ যখন অব্যাহতি দিয়ে যে না আপনারা যেতে পারেন, বা আপনারা এখান থেকে ছেড়ে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই,
পরে তারা ওই বাসাটা ছেড়ে দেয়। কিন্তু যেইটা তাকে এফেক্ট করে ফেলে রাসেল ভাই, মানে এটা মানে ওনার জন্য কাল হয়ে দাঁড়াবে নাকি, মানে মানুষজন কিভাবে চিন্তা করবে, প্রথমে আমিও বিশ্বাস করি নাই। প্রথমে বিশ্বাসের পাল্লাটা আসলে ভারী হবে না, যারা বিশ্বাস করে তাদের পাল্লাটাই ভারী হবে। তো অনেকে বলে তার সাথে জিন আছে, এলাকায় অনেক বিড়বিড় করে কথা বলে, রাস্তা দিয়ে হাঁটার সময় বিড়বিড় করে কথা বলতে থাকে। অনেকে বলে তার সাথে জিন আছে, হয়তো সে, অনেকে বলে তার সে জিন পালে, এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা সে শিজোফ্রেনিয়ার রোগীর মতো হয়ে গেছে, যে সে ফিস ফিস করে খালি ওই একটাই শব্দ শুনতে পায় এখনো পর্যন্ত, যে তোমরা ছাদে উঠেছো কেন, সেটা এখনো এইটা শোনার পরে পরিস্থিতি আসলে বেরিয়ে আসতে পারে না। হ্যাঁ, ওই পরিস্থিতি তো অবশ্যই তাকে এফেক্ট করে, এটা হিতাহিত জ্ঞান ঠিক থাকে না। যখন এরকম হয় তিনি একটা রুমের দরজা বন্ধ করে নিজেকে আটকে রাখে। এর কারণে রাসেল ভাই, যে আমার ইচ্ছা ছিল যে ওনাকে স্টুডিওতে নিয়ে আসার জন্য, কিন্তু পারিবারিক ভাবে আমি যখন রিকোয়েস্ট করি তারা আমাকে পারমিট করেন নাই তাকে এখানে নিয়ে আসার জন্য। তারা চায় না কোনো রিস্ক একটা সিচুয়েশনে পরিবার করুক। আলহামদুলিল্লাহ এই ঘটনাটা আমি একদম, মানে অনেকে মনে করতে পারে কি বলেছি, কিন্তু এইটা যখন কারোর সাথে ঘটে যাবে রাসেল ভাই, এলাকার লোকজন তাকে পাগল বলেই জানে আসলে, সত্যি কথা বলতে। মন দিয়ে শুনবেন প্রথম ঘটনাটি, খুবই 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 স্পেশাল একটা ঘটনা। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে ধন্যবাদ, রাসেল ভাইকেও ধন্যবাদ আবারও আমাকে খুঁজে বের করার জন্য। আমি আসলে হারিয়ে যাই রাসেল ভাই মাঝে মাঝে। হ্যাঁ, তো যে ঘটনাটি রাসেল ভাই আপনাকে হালকা হিন্ট দিয়েছি, সেই ঘটনাটিতে যাচ্ছি। ইসমাইল হোসেন নামে আমার পরিচিতের ফ্রেন্ড আর কি, তার কাছ থেকে ঘটনাটি পাই। তো ঢাকা শহরে একটি স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে পাশ করবার পর একটি কোম্পানিতে চাকরি হয় আর কি, নোয়াখালীতে তার শিফটিং। তো নোয়াখালীতে পৌঁছাবার পরে, চাকরি পাওয়ার পর মোটামুটি ফ্যামিলির সবাইকে ঢাকা থেকে ছেড়ে নোয়াখালীতে তাকে চলে যেতে হয়। তো যে অফিসে চাকরি নেয় সেখান থেকে প্রায় বাসা খুঁজতে খুঁজতে 10 কিলো ভেতরে একটি বাসাতে তার মানে সে পেয়ে যায় একটি বাসা, রুমটা মোটামুটি খুব পছন্দ হয় তার। তো সাথে সাথে সে কনফার্ম করে ফেলে যে আমি রুম দুটি নিবো আর কি। তো যেদিন উনি ওইখানে যায়, তো মোটামুটি সবকিছু ফিক্স করে ওই বাসায় উঠেন আর কি। তো উঠার পরে রাসেল ভাই মোটামুটি সব আপনার আসবাবপত্র সবই ওই জায়গা থেকে তার কিনতে হয়, কারণ ঢাকা থেকে তত কিছু নেওয়া সম্ভব না। কিনে ওইখানে সবকিছু গোছাতে রাত 12টা বেজে যায়। তো এর আগে কিছু ঘটনা রিওয়াইন্ড করি আর কি। তো ওই বাসাতে আসলে, বাসাটা ওই গলিতে সবার লাস্ট একটি বাসাটা বিল্ডিং এর আশেপাশে সবকিছুই টিনের বাড়ি। 2008 সালের ঘটনা বলছি। আশেপাশে টিনের বাড়ি থাকবার কারণে ওই বাসাটা সবার চোখে পড়ে। তো ওই এলাকায় কারেন্ট না থাকলে, পল্লী বিদ্যুতের এরিয়া, তো কারেন্ট না থাকলেই বললে চলে। রাত্রেবেলা কারেন্ট আসে, তা কিছুক্ষণের জন্য আসে, আবার অনেক সময় আসে না। তো এটা স্পেশালি ঘটে শীতকালে আসলে। আচ্ছা, তো ঘটনা যেটা আমি বলছি সেটা শীতকালের ঘটনা। তো যে লোকটা আপনার বাসাটা নেয়, সে শুরুর দিকে রুম দেখেই পছন্দ করে। আসলে যখন সন্ধ্যার দিকে বাসায় আসবাবপত্র নিয়ে আসে, তখন তার কাছে কেমন জানি লাগতে থাকে, আসলে বাসাটার মধ্যে একটু ডিসকমফোর্ট লাগতে থাকে। এটা কিরকম বাসায় উঠলাম, কেমন কেমন একটা আজীব ফিলিং। তো সবচেয়ে নোটিসেবল জিনিস হচ্ছে যে বাসায় ঢোকার সময় মাঝখানে কলাপসিবল গেট, বাম পাশে একটা ট্যাঙ্ক আছে, মানে ডিপ টিউবওয়েল থেকে পানি উঠে নিয়ে আসে ওই ট্যাঙ্কে রাখে, পরে এটা সাপ্লাই দেয়, এবং ডান পাশে একটা ছোট কবর। তো কবরটা চারিপাশে আপনার দেয়াল দিয়ে পাকা করা, এবং লেখা আছে যে চানমিয়া মৃত্যু জন্ম সালটা ওনার আমি মনে করতে পারছি না আসলে ভাই, মৃত্যু সাল এখন 21 সাল। আচ্ছা, অনেকদিন আগের কথা না আর কি। তো উনি বাসায় সবকিছু গুছিয়ে রাতে 12টার দিকে মানে খাওয়ার জন্য বের হয়। আসলে বলতে গেলে ওনার বাসায় তখন আর রান্না কিছু হয় নাই, আশেপাশের মানুষকে চিনে না, তো কেউ হেল্প করবার মতো নাই। তো ওনার সাথে একজন ছিল, সে ওনার সবকিছু গুছিয়ে সন্ধ্যার দিকে চলে যায়। তো উনি 12টার দিকে দেখে যে আসলে ভাতের ব্যবস্থা আছে, চাল আছে, হালকা একটা ডিম আর টমেটো হয়ে গেলে হয়ে যাবে। আচ্ছা, তো সে কি করে বাসার থেকে বের হয়। তো হাঁটতে রাসেল ভাই 12টা 5-এ তার মোবাইল ফোনে দেখে যে 12টা বেজে গেছে, পাবে কিনা। তারপরে সে রিস্ক নিয়ে বের হয়। হাঁটতে কোন সময় 1:45 বেজে গেছে সে সেটা জানে না। আচ্ছা, সে দেখে যে সামনে হাইওয়ে। তো হাইওয়েতে সে দাঁড়িয়ে দেখে যে আশেপাশে কোনো দোকানপাট কিছুই খালি নেই। তো একটা ট্রাক স্ট্যান্ডে একটা ছোট্ট দোকান খোলা, ওখানে সে মানে খাওয়া দাওয়া করে। রাতের খাওয়া কোনো রকম পরোটা আর লটপটি বলে অনেকে রাস্তায়। তো এটা খেয়ে সে বাড়ির দিকে রওনা হয়। হবে তো এত চিন্তা করছে যে আমি 1.5 ঘন্টা ধরে এত দূর হেঁটে ফেললাম, তো টায়ার্ড লাগতেছে, আমি যদি এখন আবার ব্যাক করতে যাই আরো ঝামেলা হয়ে যাবে। তো বেটার আমি একটু ওয়েট করি, দেখি রিক্সা পাই কিনা। আচ্ছা, তো
হঠাৎ করে দেখলো একটা রিক্সাওয়ালা। ওই রিক্সাওয়ালার গঠনটা বলি রাসেল ভাই একটু, যে ওনার বয়সটা অলমোস্ট 60 বছরের উপরে হবে। তো রিক্সায় ওঠার আগে যে জিজ্ঞেস করলো যে মানে সে জিজ্ঞেস করতে যাবে এদিকে যাবেন কিনা, কিন্তু ওনার মাথার মধ্যে এলাকার নামটা ভুলে গেছে উনি। তো হঠাৎ করে রিক্সাওয়ালাটা এলাকার নামটা বলে দেয়, আপনি কি ওইদিকে যাবেন কিনা। তো উনি বলে যে উনি হতভম্ব হয়ে যায়, আপনি কিভাবে জানলেন? জানার তো কোনো কথাই না, হঠাৎ করে জানতে পেরে। তো রিক্সাওয়ালা জিনিসটা তেমন কিছু গুরুত্ব দেয় না। তো সে নিজেকে বোঝাতে থাকে যে হতে পারে সে আমাকে ফলো করেছে, তো কাস্টমার নাই, হয়তো এই জায়গা পর্যন্ত চলে আসছে আমাকে নিতে। তো আমি রিক্সায় উঠি। তো সে রিক্সায় ওঠার পরে রিক্সাওয়ালা প্রায় ঘন্টা খানেক তাকে নিয়ে টানে। আমি 1.5 ঘন্টায় হেঁটে চলে আসছি এই জায়গায়, তো রিক্সা দিয়ে 1 ঘন্টা তো কোনো কথাই না। আর ইলেকট্রিসিটি নাই যেহেতু রাসেল ভাই, সব ঘুম, রাত্রেবেলা 2টা বাজে ওই জায়গায় পুরো অন্ধকার। সে কোথায় যাচ্ছে রিক্সাওয়ালা তার কোনো ধারণাই নেই। আর সে অতটা ভালো করে রাস্তাটা খেয়ালও করেনি আসার পথে, কিন্তু সে হেঁটে গেছে। আচ্ছা, তো বুঝতে পারছে যে আমি সোজা যদি হাঁটা দিয়ে বাড়ি পর্যন্ত যাবো, কিন্তু রিক্সা দিয়ে তো আমি সোজাই আসতেছি, কিন্তু রিক্সাওয়ালা যে আসলে কোথায় নিচ্ছে আমাকে, হয়তো সে হয়তো শর্টকাট জানে, ডানে ঢুকাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না আসলে আমি কোথায় যাচ্ছি। তো আমি রিক্সাওয়ালাকে খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, উনি জিজ্ঞেস করলো যে কাকা আপনি আসলে নিতে পারবেন তো আমাকে জায়গা মতো? তো রিক্সাওয়ালা বলে আপনি একটু টাট মেরা বসেন। আচ্ছা, তো উনি রিক্সাতে বসে থাকে এবং ভয়ে আল্লাহকেও ডাকতে থাকে যে হঠাৎ করে যদি কোনো সন্ত্রাস এসে অ্যাটাক করে তো মোবাইল ফোনটাও যাবে, টাকা পয়সাও যাবে, সাথে যেসব জায়গা আছে। তো তিনি দোয়া পড়তে পড়তে একটা সময় রিক্সাওয়ালা একটা জায়গায় থামে। উনি দেখে, দূর থেকেই দেখতে থাকে আকাশের চাঁদের আলোয় ওখানে প্রায় 1000 খানেক মানুষ দাঁড়ানো। বাপরে বাপ! এবং তখন তো গ্রাম অনুযায়ী অনেক মানুষ আছে এবং অনেক রাত মানে কি 2টার দিকে সে রিক্সায় ওঠে 1 ঘন্টা পর। তারপরে ওই সময় এত মানুষ গ্রামে সাধারণত জেগে থাকার কথাই না। তো এত মানুষ জেগে আছে, ভিড় মানে এত মানুষের মাথা দেখা যাচ্ছে যে উনি বুঝতে পারছেন না আসলে আমি কোনো সেফ জায়গায় আছি না সেফ জায়গায় নাই। উনি ধারণা করতে পারছেন না, মনে মনে কান্না করছে, মানে কান্নাটা জাস্ট বের হচ্ছে না, জাস্ট এরকম অবস্থা। তো রিক্সাওয়ালা নেমে বলে কাকা আমার সাথে একটা জানাজা পড়বেন? হঠাৎ করে তো উনি খুব আচমকা খেয়ে যায়, আমি জানাজা পড়তে বলতেছে। তো সে ভারাক্রান্ত মনে বলে কাকা আপনি আমাকে বাসায় নামাই দিয়ে আসেন, আপনি এসে জানাজা পড়েন। তো উনি বলে মুর্দারে কষ্ট দিতে চান? আপনার জানাজা পড়লে তো আপনারই সব, মুর্দারও সব, জানাজাটার পরে যান। তো উনি নিচে নামে, দেখলো যে ওটা বলতে বলতেই রিক্সাওয়ালার মধ্যে নাই, চলে গেছে ভিড় খেয়ে ভিতরে। তো সেও ভিড় ঠেলে ঠেলে আস্তে আস্তে ভেতরে যায়। সে বলছে আমি ভিড় ঠেলতেছি, আসলে কারে ঠেলতেছি আমি জানি না অন্ধকারে, আর কে আমার পাশ কেটে আমাকে জায়গা দিচ্ছে। সে আগানোর পর দেখে সত্যিকারের একটা লাশের খাটিয়াটার মধ্যে একটা লাশ শুয়ে আছে। আর যে লোকটা তাকে নিয়ে এসছে সে একটা রুম থেকে বেরোলো, পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে আসছে। মানে একদম মানে ইমাম সাহেবরা যেরকম ইমাম সাহেবের থাকে ঠিক একইভাবে সে বেরোলো রুম থেকে, মনে হচ্ছে যে সে এখনই পুরো ফুল প্রস্তুত নিচ্ছে তার জানাজাটার জন্য। আচ্ছা, তো জানাজার জন্য বলে যে কি আপনি উজু করেন। তো সে উজু করলো, উজু করার পরে লাশের খাটিয়া ধরেন, কারণ এখানে তো লাশের খাটিয়া ধরার লোকজন নাই। উনি তো বলে কি আমি তো এত মানে ওনার আসলে মনের অবস্থা রাসেল ভাই আমি আপনি কেউ ফিল করতে পারবো না। ওই মুহূর্তে এত রাতের বেলা ওই জায়গায় দাঁড়া থাকে ওই লোকটাই আসলে ফিল করতে পেরেছে যে আমি লাশের খাটিয়া তুলবো। এখন বলে যে আশেপাশে লোকজন নাই, আমি চারিপাশে দিকে হাজার মানুষ, লোক লাশের খাটিয়া ধরার লোক নাই। তো সে কি করলো, ভয়ে ভয়ে সে রাসেল আসলে ওনার কথা ধরা ছাড়া কোনো উপায় ছিল না, ওনার কথা শোনা ছাড়া কোনো উপায় ছিল না। সে কি করলো, লাশের খাটিয়াটা তার বলে যে আপনি ওই রিক্সাওয়ালা বলে দিচ্ছে আপনি সামনের বাম পাশের হ্যান্ডেলটা ধরবেন, হাতলটা ধরবেন। তো সে ধরলো, বলে যে আমি লাশটা উঠালাম, আমার কাছে মনে হচ্ছে আমি একটা তুলা রাখলাম আমার কাঁধের উপরে, কোনো ওজন নাই, কোনো ওয়েটই নাই। আচ্ছা, আমি কি ধরতেছি তাহলে লাশ কাঁধের মধ্যে? তো আমাকে খুব জোরে, আমি হাঁটা শুরু করবো এমন সময় খুব জোরে একটা ঝাড়ি দিল আমাকে রিক্সাওয়ালা, যে এই আপনি কালিমা শাহাদাত পড়েন না কেন? আমি আরো জোরে কালিমা শাহাদাত পড়া শুরু করলাম। আমার পড়াশোনা শুনে সবাই পড়া শুরু করলো, এবং যারা আমার পিছনে আসছে তারা একটা ডিস্টেন্স মেনটেন করে আসছে, সাথে দিয়ে কেউ হাঁটছে না। আচ্ছা, আমি হাঁটছি, প্রায় 15 মিনিট হাঁটার পরে দেখলাম একটা জায়গায় কবর খোঁড়া আছে। আশেপাশে আমি কিছু দেখতে পাচ্ছি না, চাঁদের আমি হালকা কবরটাই দেখতে পাচ্ছি, মাটি উপরে ওঠানো একটা কবর খোঁড়া, চারিপাশে বেড়া লাগানো। আমি কি করলাম, উনি বলতেছে যে আমি লাশের খাটিয়াটা ওইটার কবরটার পাশে রাখা হলো, এবং ওই হুজুর বললো যে সরি আসলে আমি একটা জিনিস মিশে গেছি, জানাজা হবে। আচ্ছা, আমি মিস করে গেছি। তো জানাজা পড়তে যাবে, তো কবর দেওয়ার আগে একটা মাঠের সামনে সবাই জমায়েত হলো। বলে যে উনি বলছে যে আমি জাস্ট লাশের খাটিয়াটা রাখলাম,
আমাদের যে রিক্সাওয়ালা সে যে আমাকে যে নিয়ে এসছে সেই জানাজা পড়াবে। আমার পাশে আস্তে আস্তে দেখলাম অনেক মানুষ দাঁড়ালো। আমার কাছে মনে হচ্ছে না আসলে 1 লক্ষের বেশি মানুষের, তার কথা আর কি, সে মুখে মুখে 1 লক্ষের বেশি মানুষ আছে। এরকম 10টা কাতার হলো। আসলে মানুষ তো উনি গণে নাই, কিন্তু বলে মনে হচ্ছে যে অনেক মানুষ, আচ্ছা। যে 10টা কাতার হবে। জানাজা শেষ হলো, আবার ওর লাশটা কাঁধে নিয়ে আমি কবর পর্যন্ত আসলাম। এখন আমাকে ওই রিক্সাওয়ালা বললো যে তুমি মাটিতে নামো, মানে কবরে নামো। তো সে বললো যে কবরে নামো মানে? বলে হ্যাঁ, আপনি কবরে নামেন, তুমি কবরে নামো। তো সে কবরে নামলো। কবরে নামার পর একটা লোকও তার সাথে কবরে নামলো, এবং সেই চাচা রিক্সাওয়ালা তাকে সেই লাশটা হাতে দিল। এবং রাসেল ভাই বিশ্বাস করবেন না, ওই লাশটা নড়ছিল, যে এই লাশটা হাত পা নড়ছে এই সাদা কাপড়ের ভেতরে। আমি কি করছি আমি জানি না, আমি জাস্ট আমার এই নিঃশ্বাসটা আল্লাহর নামে ছেড়ে দিয়েছে। আমি যদি মারাও চাই আমার এখন আক্ষেপ থাকবে না। এখন কি হচ্ছে আমি তার নিজের সাথে, সে বলতে যে আমার সাথে কি হচ্ছে আমি নিজেও জানি না। সে লাশটা নামালো, বললো যে লাশটা একটু পশ্চিম দিকে কাত করে দেন এবং উপরে গিটটা খুলে দেন। উপরে গিটটা খোলার পরে হালকা মাথাটা বের হওয়ার কারণে দেখলাম যে মুখটা একটা হাসি দিয়ে আছে একটা মানুষ ঘুমন্ত অবস্থায়, চাঁদের আলোতে হালকা একটু বুঝতে পারলাম। তাও আমি শিওর না, উনি বলছে তাও আমি শিওর না যে আসলে আদৌ হাসি দেওয়া কিনা। আমার সবই মনের ভুল সম্ভবত। আমাকে টান দিয়ে হাত দিয়ে, আমি এখনো সেই জিনিসটা ফিল করতে পারছি যে আমাকে টান দিয়ে কবর থেকে উপরে ওঠালো। মাই গড। এবং বললো যে 10 কদম বা আমার কদমটার কথা মনে নাই, কত 20 কদম পেছনে যেতে বললো। আচ্ছা। অটোমেটিক দেখা গেল যে কবরের মধ্যে সব মাটি আস্তে আস্তে কবরের উপর উঠে গেছে। সুন্দর হয়ে কবরটা হয়ে গেল, চারিপাশে বেড়াটা আবার সুন্দর করে লেগে গেল। অসম্ভব সুন্দর ভাবে, মানে কোনো কষ্ট ছাড়াই কবর হয়ে গেল, এবং সবাই মোনাজাত ধরলো। আচ্ছা। এবং তার সাথে পিছনের সবাই মোনাজাত ধরলো। আচ্ছা। মোনাজাত ধরে শেষ হওয়ার পরে ওনার কাঁধের মধ্যে হাত রেখে চাচা বলল, বাবা চলো বাসায় যাই। তো উনি খুব কান্না স্বরে, কাকা আমাকে বাসায় নামাই দিয়ে আসেন। তো বললো এটাই তো তোমার বাসা, টেনশন কিসের, দেখো তুমি ভালো করে খেয়াল করো। আর আস্তে করে কানে দেখলো যে দূর থেকে ফজরের আজান, মাইক ছাড়া যেসব মসজিদ আছে, ফজরের আজান আস্তে আস্তে কানে আসতেছে। হঠাৎ করে সে পিছন থেকে সোজা তাকানোর পর দেখলো যে তার বাসার সামনে সে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে আমি চলে এই কবরটাতে বললো, হ্যাঁ, তখনই ওখানে হয়তো কিছু একটা। সাথে সাথে দেখলো যে তার নিজের বাসার সামনে কবর, এবং আস্তে আস্তে হালকা হালকা আলো বোঝা যাচ্ছে, কেউ হয়তো লাইট জ্বালিয়েছে বা কিছু একটা ওই বিল্ডিং এ নিচে সেই কবরের জায়গায়। তাহলে সে চিন্তা করছে, তাহলে আমি এই যে 1921 সালে যে মারা গেছেন তাকে কি এতক্ষণ নিয়ে আসলাম, আমি নিজে আবার দাফন করলাম, আমি আবার তাকে দাফন করলাম নাকি? তো তার মাথার মধ্যে সারাক্ষণ এই জিনিসটা ঘুরছে, এবং সে বাসার ভিতরে ঢোকার কোনো চান্স পেল না। সে একটা পর্যায়ে দেখলো সেই লোকটা, সে চাচা আস্তে আস্তে হেঁটে হেঁটে সে কবরটার ভিতরে ঢুকে গেল এবং চোখের সামনে দেখতে পেল। আচ্ছা। চাচার তো ঘটনা ওখানে এসে সে হতভম্ব অবস্থায় তার ওই বাসার সামনে দাঁড়িয়ে, বাসায় ঢোকার কোনো সাহস তার নাই। সে আস্তে করে আল্লাহর নাম নিতে নিতে মসজিদে চলে গেল পাশে। ওই মসজিদে সে নামাজ পড়ার পরে দিনটা কোনো রকমে, ওই রাতটা কোনো রকমে কাটিয়ে সাথে সাথে তো সকাল হয়ে গেল। কিছুক্ষণ পরে হুজুরকে নিয়ে বাসায় যে আসবাবপত্র সব নামে নিয়ে এসে হুজুরকে জিজ্ঞেস করলো যে আমি এই জিনিসটা সারা রাত আজকে এই জিনিসটা এই অবস্থায় ছিলাম, আপনারা ডেসক্রিপশন কি দিবেন, আমি কি স্বপ্নে ছিলাম নাকি অরিজিনালি ছিলাম? তো হুজুর বলে আপনি কিসে ছিলেন আমি জানি না, আপনি চলে যান এখান থেকে, আপনার যদি যাইতে ইচ্ছা করে, এত ভয় লাগে। সে আর থাকার সাহসটা, ওখান থেকে সে চলে যায়। আর ওই বাসার আশেপাশে সে আর ফেরে নাই কখনো। এটাই ছিল রাসেল। অনেক সময় বাংলাদেশে আসার পরে, রিসেন্টলি যখন বাংলাদেশের বাইরে গেছি, এটা কানেক্টিং ঘটনা, মানে কানেক্টিং ঘটনা, আমি আসার পরে জিনিসগুলো একটু ফিল করেছি আমার ছোট ভাইয়ের সাথে। আচ্ছা। ফিল বলতে ফিলই আর কি বলতে পারেন, যে দেখি নাই কিছু। আচ্ছা। জিনিসটা অনেকে যেরকম দেখে আমাকে বলছে, আমি শুনছি, এখানে শেয়ার করছি, আমি এটা রাসেল ভাই কিছুটা ঘরের মধ্যে ফিল করেছি। আচ্ছা। আমার বোনের কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে, তো বাসার মোটামুটি খালি থাকে। তো আমার ওয়াইফ তখন আপনার আমার শ্বশুর বাড়িতে ছিল মিরপুরে। তো কাহিনী হচ্ছে যে আমার ঘটনা থেকে একটু বলি হালকা, পরবর্তীতে সময় আমি নেক্সট ঘটনায় যাই। ওই দিন রাত্রেবেলা রাসেল ভাই আমি মানে গেম খেলি তো রাসেল ভাই জানেন আগে, সেই 2010-এ বলেছি গেম খেলার পরে আমি একটু পড়তে বসছিলাম। আমার রাত 3টা বেজে গেছে। তখন হঠাৎ করে আমার রুমের মধ্যে আমি প্রথম কে, হ্যাঁ মানে জোরেই জিজ্ঞেস করি কে, কি হয়েছে, আমি এভাবেই জিজ্ঞেস করি কি হয়েছে, আমাকে জিজ্ঞেস করতেছে। হঠাৎ করে আমি দেখি যে কেউ কোনো সারা শব্দ নাই। আর আমার ঠিক রুম থেকে বের অপোজিটে রুম আমার বাবা মার। তো বাবা মা বছর 2 হয় দরজাটা মানে খুলেই ঘুমায়, কারণ এই আমার ছোট ভাইটা যখন ড্রয়িং রুমে শুতো, আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার পর সে তার নিজের রুমে চলে গেছে। হঠাৎ করে আবার কিছুক্ষণ পর দরজা নক, আমার
আমি দরজাটা খুলে ফেললাম, দেখি যে আমার ছোট ভাই দাঁড়ায় আছে, হাত পা কাঁপতেছে আসলে। তোমার কি হয়েছে? যে তুই তো আমার রুমে আছো। আমার রুমে গেলাম, যে রুমে আমি আগে থাকতাম শিফট করে আমি অন্য রুমে চলে গেছি। ওই রুমে আমি আগে থাকতাম। আলিফ ভাই দেখ, আর ওই রুমে দেখি যে বিকট আওয়াজে সে সূরা ইয়াসিন ছেড়ছে, ল্যাপটপের সাউন্ড স্পিকার ছেড়ে পরে গিয়ে সূরা ইয়াসিন ছেড়ছে। আমার বাবা মা গভীর ঘুম, তখন রাত 3টা বাজে, ফজরের আজান দেয় হচ্ছে 5:30-এ। তো আমি বললাম যে কি হয়েছে ভাই, তুই একটু খাটে বস। আমি বসলাম খাটে, আমি দেখলাম যে ভাই আমি এই আতরের স্মেল আগে কখনো শুনি নাই, এত সুন্দর গন্ধ, মনে হয়েছে যে আমি বসছি না আমার সারা শরীরের গন্ধ মেখে, এত সুন্দর গন্ধ। তো আমি বললাম যে কি হঠাৎ করে আতরের গন্ধ? বলে কি হ্যাঁ, আমি শুয়ে শুয়ে গান শুনতেছিলাম, এই জানালার পিছন দিয়ে আতরের গন্ধটা এত সুন্দর করে আমার কাছ থেকে এসে এই দরজা দিয়ে বের হয়ে গেল, আমার দরজা দিয়ে। আচ্ছা, দরজা দিয়ে বের হয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। আমি বললাম তুমি আতরের গন্ধ কিভাবে শুনলা? মানে আতর গন্ধ যে মুভ করতেছিল তুমি কিভাবে দেখলা? বলে ভাইয়া আমি আতর গন্ধ দেখলাম, আমার উপর দিয়ে একটা বাতাসের মতো গেল, গন্ধওয়ালা বাতাসটা আস্তে আস্তে আমার রুম থেকে যাচ্ছে, আমি ফলো করতেছি, আমি জানি না আমি কেন ফলো করতেছি। আমি বললাম যে আচ্ছা এক কাজ করো, তুমি দরজাটা খোলা রাখো, আমি আমার দরজা খোলা রাখি, যদি কোনো প্রবলেম দেখো আমাকে জানাও। তো আধা ঘন্টা পরে আমি আবার রুমে উঠে গিয়ে ওর রুমে জিজ্ঞেস করলাম, এই তুমি আর কোনো গন্ধ পাইতেছো? বলে আলিফ ভাই তুই এখন খাটে এসে বসে দেখ। আমি আসলেই বসলাম, ভাই কোনো গন্ধ নাই। মানে একটা আতরের গন্ধ কিন্তু অনেকক্ষণ থাকবার কথা, যদি আমি যেভাবে ডিসক্রাইব করতেছি আপনাকে, তো ওই জায়গায় এখন আর কোনো গন্ধ নাই। কিছুক্ষণ পর ও বললো আলিফ ভাইয়া আমি দেখলাম যে আমার ড্রয়িং রুমের হচ্ছে ভাইয়া আপনার থাই অ্যালুমিনিয়ামের গ্লাস, গ্লাসটা লাগানো ছিল। বলে যে আলিফ ভাই আমি দেখলাম থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা অটোমেটিক খুলে যাচ্ছে, বাতাস কখনো থাই অ্যালুমিনিয়াম গ্লাস নাড়াতে পারবে না, না এটা সম্ভব না। বলে থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা অটোমেটিক খুলে গেলে ভাইয়া আমি দেখলাম যে পর্দাগুলো নড়তেছে। আচ্ছা, ও আমাকে ডিস্টার্ব করতেছে। আলিফ ভাই, আমি বললাম কে তোমাকে ডিস্টার্ব করতেছে? আমি আসলেই দেখলাম রাসেল ভাই থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা খোলা। তা আমি বললাম এটা তুমিই খুলছো, তুমি আমার এখানে এসে বলতেছো যে আলিফ ভাইটা খুলছে, কেউ কে জানি খুলে দিয়েছে। মানে আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি নাই ভাইয়া, আপনিও বিশ্বাস করতেন না, কোনো নর্মাল মানুষ বিশ্বাস করবে না, এই জন্যই আমাদের ম্যাক্সিমাম লিসনার ভালো আছে, বিশ্বাস করে না তো কেউ। সেটাই। হঠাৎ করে একটা শব্দ হলো বিকট আওয়াজ, আমাদের রুমের আমাদের মেইন দরজা দিয়ে ঢুকতে এন্ট্রান্সে আমাদের এখানে ছোট একটা লিভিং রুমের মতো, আমরা বাইরের গেস্ট আসলে এখানে বসতে দিই, ড্রাইভার টাইভার আসলে বসে এখানে। তো কি হয় ওই লাইটটা ওইটার উপরে, মানে আমরা একটা লাইট দিয়ে রাখছিলাম, মানে সুন্দর একটা লাইট দিয়ে রাখছিলাম, ঠাস করে ফুটে একাই। আমি বললাম যে তুমি ও মানে আমি বলছি যে লাইটটা একটু জ্বালাও, সুইচ দিতে গেছে ঠাস করে একটা ফুটছে। অথচ এই লাইটটা কিন্তু রাসেল ভাই মনে করেন 5-10 বছর ধরে এখানে লাগা, আচ্ছা, কোনো প্রবলেম হয়নি, হঠাৎ করে ফুটে গেল। তা আমি ভাইয়া নর্মালি নিছি যে যাক অনেকদিন হয়ে গেছে, লাইটটা হয়তো ফুটে গেছে, জিনিসটা ওভাবে কানেক্ট করলাম যে যাক বাদ দাও, রাত্রেবেলা ঘুমাও। কিছুক্ষণ ফজর আজান দিয়ে দিছে, আমি বললাম যে যেহেতু তুমি একটা খারাপ জিনিস তুমি দেখতেছিলা, কিছু একটা ফিল করছো, তুমি নামাজ পড়ে ঘুমাই যাও। পরের দিন সকালবেলা বাবা মার সাথে কথা হলো, বাবা বললো যে তোমরা রাতের বেলা শব্দ করতেছিলা, কারণ আমি বললাম যে তুমি তো শুনছো? বলে হ্যাঁ, তোমরা শব্দ করার আগে আকিবের ইয়াসিন সূরার আগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে আকিব আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে, আমার দরজার পাশে দাঁড়ায় অনেকক্ষণ ধরে ডাকছে। আমি অবয়বটা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আকিবের অবয়ব না সেটা বুঝতে পারছি। আমি বললাম যে মানে কি? বলে যে আকিব তো ছেলে, আমি তো দেখতেছি একটা মেয়ের মতো একটা অবয়ব দাঁড়ায় আছে, এবং সেটা তোমার বোন। বাবা বাবা এই বাবা, আমার বোন তার শ্বশুর বাড়ি মিরপুরে। আমি বললাম যে আমি তখন ঘুম ভাঙানোর ট্রাই না করেও ইচ্ছা করে উঠলাম না। আমি এরপরে তোমাদের মুভমেন্টের শব্দ পাইলাম, তুমি আকিবের ইয়াসিন সূরার শব্দ পাচ্ছি, তোমরা হাঁটতেছো, চিল্লাচিল্লি করতেছো, সব শব্দ শুনলাম, কিন্তু আমি কিছু বললাম না। পরে বাবা মার কাছে কানেক্ট করলাম কিছু জিনিস, বাবা মাও কিছু ভয়েস পেয়েছে সেদিন রাত্রে। এটা ছিল রাসেল ভাই আমার বাসার ঘটনা। ওকে, আমরা নেক্সট ঘটনাটা যাব, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় ডক্টর আলিফের কাছে, এবং তার কাছ থেকে দ্বিতীয় ঘটনাটি শুনে আসবো। রাসেল ভাই থ্যাংক ইউ সো মাচ। দ্বিতীয় ঘটনাটি আসলে আচ্ছা, যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে কলকাতায় আমি গিয়েছিলাম ডিসেম্বর মাসের 11 তারিখে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল। আচ্ছা, তো এক কথায় ভিসার মেয়াদটার জন্য এ থেকে আসা যাতে পরবর্তী সময় ভিসা পাওয়া যায়, আর সেকেন্ড অফ অল আমি একটু আল্লাহ রাস্তায় গেছিলাম। আচ্ছা, তো সেখানে যাওয়ার পরে আমার সাথে ফেসবুকে কানেক্ট হয়েছিল সুভাষিস নামে ভাইয়া, সুভাষিস দা আর কি। তার সাথে আমি কন্ট্যাক্ট করি যে আসতে বলি তাকে, এবং কলকাতায় তার সাথে আমার দেখা হয়, এবং তারই বাবার ঘটনা আজকে ঘটনা শেয়ার করব। খুব ছোট না খুব বড় না, ঘটনা যেটা তার লাইফটাকে মোটামুটি চেঞ্জ করে দিয়েছে, পার্সোনাল ঘটনা, পার্সোনাল লাইফের ঘটনা। তো সুভাষিস তার বাবাকে আমার সামনেই নিয়ে আসে, এবং তার বাবা এখন এই পেশায় নাই আর কি রাসেল ভাই। তো ঘটনাটা ঘটে 2003 সালে। তো সুভাষিস দ্বারা হচ্ছে এক ভাই এক বোন, তিনি একজন কলকাতায় একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আর তার বাবা তাদের সাথেই থাকে একসাথে। তো সুভাষিস দা যখন জন্ম হয় তখন তার মা মারা যান, জন্মের দিন 2 ঘন্টা পরে মারা যান। তো এরপর থেকেই তার বাবা 2003 সালে এরপর থেকে তার বাবা এই পেশায়, এটাও অনেক আগের থেকে, প্রায় 88-89 থেকে আর কি এই পেশায়। তো এই পেশায় 2003 সালে এরকম ঘটনা সে ফেস করবে, এবং 2008 সালের পর থেকে তিনি আর এই কাজগুলো করেন। পেশায় তিনি একজন ডোম, কারণ আছে। হ্যাঁ, পেশায় তিনি একজন ডোম। অনেকে ডোমের ঘটনা চেয়েছিলেন, এই জন্য কলকাতায় যে ডোমের ঘটনা নিয়ে আসতে হলো। তো তিনি রেগুলারলি ওনার যখন থেকে কাজ শুরু করেন আর কি,
ওই হাসপাতালে থেকে থেকে কাজগুলা করতেন। তো দিনের প্রতিদিনই এতই যে লাশ আসতো, এতই যে পোস্টমর্টমে তাকে লাশের কাটাছেড়া করতে হতো এমন কিছু না, কিন্তু কাটাছেড়া করতে হতো তাকে। বিভৎস বিভৎস লাশ দেখে তিনি অভ্যস্ত। ঘটনার দিন এরকম ভাবে যে প্রতিদিন তার লাশ আসে সে যায় তা না, কিন্তু মনে করেন এটা একটা মর্জির মতো হয়ে গেছে। আমার কাছে ভালো লাগছে আজকে যাই, এরকম একটা আর কি। আর থানার কল আসলে তো কোনো কথাই নেই, যেতে হবে। তো যাই হোক, সেদিন ঘটনার দিন আর কি সকাল 8টা একটা লাশ আসে, এবং তার আগের দিন তাকে থানায় কঠিন ডিউটি দিতে হয়েছে, থানায় থাকতে হয়েছে পুলিশের সাথে। সেদিন সকাল 8টা একটা লাশ কেটে তিনি বিশ্রামে চলে যান। সেই হাসপাতালে একটা বিশ্রামের অবস্থা আছে। কলকাতারই কোন একটা হাসপাতালের ঘটনা বলছি না কোথায় ঘটনা। ওকে। আর যে ঘটনা বলছি তার নাম হচ্ছে অতিশঙ্কর, এবং তিনি হচ্ছে মানসিংহপুর থেকে। আচ্ছা। তো তার বাড়ি হচ্ছে মানসিংহপুর। তো তিনি সেদিন লাশ কেটে ঘুমিয়ে পড়েন, এবং বিকালবেলা আবার তার ঘুম আসে। তো তার অ্যাসোসিয়েটস আছে, তাকে জাগিয়ে তুলেছে, এবং সবাই লাশ কাটতে পারে না, বেশ স্কিল হ্যান্ড লাগে। সে অনেকদিন ধরে কাজগুলো করছে, সে লাশ কেটে অভ্যস্ত। কত বিভৎস রাসেল ভাই, কত বিভৎস দরকার। আপনি বলে যে আমি আমার জীবনে, উনি তার জীবনের মানে বিভৎস থেকে বিভৎসতর লাশ কেটেছে সে। আচ্ছা। ছাদ থেকে পড়ে যাওয়া, ট্রেনের মাথা আলাদা হয়ে যাওয়া, বডি দ্বিখণ্ডিত হওয়া, গুলির কেস, মার্ডার কেস, ডাক্তারের সাথে অনেকটা চেনাও যায় না, এরকম চেনাও যায় না, পুড়ে যাচ্ছে, গলে যাচ্ছে। গলে যাওয়ার লাশ তো রাস্তাতে কাটার কিছু প্রয়োজন হয় না, অনেক কিছু থেকে এভিডেন্স পাই, লাস্টে ডিএনএ টেস্ট করা লাগে। যাই হোক, হোয়াটএভার। তিনি বললেন যে 8টার লাশ কাটার পরে বিকাল 5টা একটা লাশ আসে। সেই লাশটা হচ্ছে প্রথম 8টা সুইসাইড কেস, আর 8টা হচ্ছে মার্ডার কেস। একসাথে 2 জনের লাশ আসে, এবং 2 জনের লাশ কাটতে হয়। তো মোটামুটি সে মনে করেন টায়ার্ড হয়ে গেছে। তো ডোমদের অ্যাটিটিউডের কথা আমি নাই বলি, সবাই মোটামুটি কোনোভাবে জানে ডোমদের অ্যাটিটিউড কিরকম হতে পারে, তাদের চালচলন কিরকম, তাদের চলাফেরা কিরকম, তাদের অভ্যাস কিরকম। যাই হোক, সে বিকাল 5টার পরে 2টা লাশ কাটতে কাটতে রাত 8:30 বেজে যায়, এবং তিনি একটু রেস্ট নিতে থাকেন ওই মুহূর্তে। তার ভাষ্য মতে আসলে উনি বলতে থাকে যে আসলে আমি তো ঘটনা বলেছি, এটা হচ্ছে তার জীবনের কাজকর্মের শেষ করার পরে, রিটায়ারমেন্ট 2008-এর পরে সে বলেছে। মনে করেন রাসেল ভাই যে বিশ্বাস করে না ম্যাক্সিমাম, অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। এবং তিনি আমাকে ঘটনা বলার সময় দেখলাম যে বারবার ইতস্তত বোধ করছে আমি বিশ্বাস করছি কিনা, কারণ আমি এত দূর থেকে গেছি ঘটনাটা শোনার জন্য। তো যাগ্গে সে বললো যে আচ্ছা, আমি আমার 8:30টার ঘটনা, 8:30টার দিকে চলে যাই। হঠাৎ করে একটা লাশ আসে, আমাকে কল দিয়ে দৌড়ে নিয়ে আসে। লাশটা আসে, ইমিডিয়েটলি দেখতে হবে। তো আমি আমার লাশ কাটার ঘরে যাই। যাওয়ার পরে সেটা দেখি যে হোগলা দিয়ে পেঁচানো লাশ, হোগলা দিয়ে পেঁচানো লাশ। তো আমি হোগলাটা খুলি, তো আমার এই রুমের মধ্যে খালি ফরমালিনেরই গন্ধ। তো তার অভ্যাস হয়ে গেছে, কিন্তু ওই মুহূর্তে তার কেমন জানি মাথা ঘোরাতে থাকে, মানে যে আজকে যা হচ্ছে সেটা হচ্ছে তার অভ্যাসের বাইরে। আচ্ছা। তো সেই যখন হোগলাটা খুলে দেখলো যে একদম দ্বিখণ্ডিত, 2 পাশে একদম সমান ভাবে দ্বিখণ্ডিত একটা লাশ এসছে। সেই লাশটার মাথাটা কোমরে চলে এসছে, মানে ওই হোগলাতে আস্তে আস্তে আস্তার পথে মাথাটা কোমরে চলে এসছে, কারণ মাথার আগে থেকে বডি থেকে পিছনে ছিল। তো বলে যে আমি মাথাটা তুললাম জায়গা মতো, কারণ এন্ড অফ দ্য ডে আমাকে স্টিচ করে দিতে হবে মাথাটা বডির সাথে, এটাকে জোড়া দিয়ে দিতে হবে, একটা পজিশনে নিয়ে দিতে হবে যার লাশ। তো আমি মাথাটা উঠানোর পর দেখি যে এটা আমার মেয়ের মাথা, নিজের মেয়ের, তার মেয়ের মাথা, ছোট বড় মেয়ের মাথা। বলে যে মাথাটাও আমার হাত থেকে পড়ে যায়, আমিও মেঝেতে পড়ে যাই। মেঝেতে এমন ভাবে পড়ি এবার আমার কিছুই মনে নাই। আমার ঘুম ভাঙে, তার ঘুম ভাঙে, সবাই ডাকে ঘুম থেকে ওঠায়। তার তো অ্যাসোসিয়েট আছে, ওই সময় ওই মুহূর্তে ডাক্তারও প্রেজেন্ট ছিল। তো বলে যে আমি আমার মেয়েকে কালকে রাত্রে কাটার সময় দেখছি। তো তারা সবাই বলছে যে তুমি অজ্ঞান হয়ে গেলা কিভাবে, তুমি এতদিন ধরে কাজ করো, 10-12 বছরের তোমার অভিজ্ঞতা, তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলা কিভাবে? বলে যে আমি আমার মেয়েকে দেখলাম। বলে যেটা পুরুষ লাশ, তুমি কিভাবে তোমার মেয়েকে দেখলা, এটা কিভাবে সম্ভব? বলেন না, আমি আমার মেয়েকে দেখলাম, এই জন্য আমি অজ্ঞান হয়ে গেছি। উনি ডিউটি করলেন না, উনি বাসায় চলে গেলেন, মেয়ের খোঁজ নিলেন, মেয়ে সেফ আছে কিনা। আচ্ছা, দেখলেন না মেয়ে সেফ আছে, সবকিছুই নর্মাল, মেয়েও ভালো আছে, ছেলেও ভালো আছে। তো তার মেয়ে ম্যারিড তখন, তার মেয়ে হচ্ছে বড়, তার ছেলে হচ্ছে ছোট। তো তোর মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। তো সে বললো যে আমার মেয়ে সুস্থ আছে, আমি এটাতেই খুশি। আমি পরের দিন আবার চাকরিতে যাই, আবার একটা লাশ আসে। তো আগের দিন যে আমি এতক্ষণ যে ডিসক্রিপশন দিলাম, 4টা লাশ এসছে, যে কখন আমি একদিনে 4টা লাশের কাজ করিনি। আচ্ছা, দিস দ্য ফার্স্ট টাইম আমি একদিনে 4টা লাশের কাজ করলাম। সেকেন্ড ডেতে আমি সারাদিন বসেছিলাম, সারাদিন হসপিটালে এসে কথাবার্তা বলে লাস্ট মোমেন্ট একটা লাশ আসে, ট্রেনে কাটার লাশ। তো আমি লাশটা কাটতে গেলাম, এত বিভৎসতর লাশ দেখেছি, এটা তো কিছুই না। দেখলাম পুরো বডিটাই নর্মাল, মানুষটার কিছুই হয় নাই, অথচ ট্রেনে কাটা পড়েছে। কিন্তু চেহারা আমার মেয়ের সাথে আবার মিলে যাচ্ছে। ওকে। তিনি দূরে চলে যাচ্ছে, তুমি লাশ থেকে দূরে চলে যেতে পারলো না কাজ করতে। তৃতীয় দিন রাসেল ভাই আবারও সে বাসায় যে খুঁজলো, না মেয়ে নর্মাল ঠিক আছে, ভালো আছে। আবারও তৃতীয় দিন সে এটা আর নিতে পারে না দেখে সে ওই দিন আর কাজে আসলো না। ফোর্থ ডে
ওই দিন আরেকটা ইম্পর্টেন্ট ডেড বডি আসে এবং এটাকে ইমিডিয়েটলি পোস্টমর্টম করতে হবে, এরকম কাগজপত্র চলে আসছে। তো সে এখানে যায় এবং তার সাথে আরো 3-4 জন ডোম রাখে সেদিন, যে ভাই আমি একা কাজ করতে পারবো না, তোরা আমার সাথে থাক, আমি শক্তি পাচ্ছি না, সাহস পাচ্ছি না, ব্লাড প্রেশার হাই হয়ে যায়। এবং সে বলে যে ওই দিন থেকে সে চোখে খুব ব্লাড দেখতে থাকে, প্রপারলি দেখতে পাচ্ছে না, এরকম অবস্থা আর কি। সেদিন সেই লাশটা আসে, ছাদ থেকে পড়ার লাশ, 5 তলা থেকে পড়ে সবার সামনে সেদিন সেই জায়গায়, মানে ওইখানকার এলাকায় সবার সামনে মানে দেখিয়ে মেয়েটা লাশ, মানে একটা মেয়ে সুইসাইড করে আর কি। আচ্ছা। তো সেই লাশটা পোস্টমর্টম গিয়ে করতে দেখে যে সেটা তার মেয়ের মতো হুবহু অবিকল চেহারা। আবারও? আচ্ছা, এটা থার্ড টাইম হলো বোধহয়। থার্ড টাইম হলো এবং সে বলল যে না, এই চাকরি করা সম্ভব নয়, আমি প্রতিবার আমি আমার মেয়ের চেহারা দেখছি, এরকম যদি হয় তাহলে আমার তো এখন না খেয়েই মরতে হবে, আসলে অন্য কাজ করতে হবে, ঠেলা গাড়ি চালানো, রিক্সা চালানো ছাড়া কোনো উপায় নেই, কারণ আমি এই কাজ আর করতে পারবো না, বারবার আমার ফ্যামিলি মেম্বার আমার কাজের মাঝখানে চলে আসছে, আর আমি যে কাজ করি সেটা তো ভালো কাজ না। রাইট। সে বাসায় গেল, সবাইকে শেয়ার করলো, ঠিক পরের দিন রাসেল ভাই একটা রোড অ্যাক্সিডেন্টে তার মেয়েটা মারা গেল। আচ্ছা। এবং শ্বশুর বাড়ি, মানে মেয়ের শ্বশুর বাড়ি থেকে তার বাবার বাড়ি আসবার পথে একটা রোড অ্যাক্সিডেন্টে মানে একদম এই ঘটনার সাথে এটা তার মানে মিলে যাচ্ছে এখন? মিলে যাচ্ছে, মানে কি, মানে তার লাইফের সাথেই মিলে গেছে, তার পার্সোনাল লাইফের সাথে মিলে গেছে, যে তার মেয়েটা তার 4 দিন, সে 3 দিন এরকম দেখলো মেয়েটা, মানে তার প্রফেশনের সাথে তার মেয়ের চেহারা চলে আসে, পরদিন তার মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল। এবং মেয়ে মারা গেছে কি, মেয়ে ট্রেস আউট করতে পারে না চেহারা দিয়ে, খালি শাড়ি দিয়ে ট্রেস আউট করতে পেরেছে, যে তুমি থেতলে গেছে পরে। মেয়ের বাসের সামনে বসেছিল এবং মুখোমুখি সংঘর্ষে অ্যাক্সিডেন্টে মারা যায় আর কি মেয়েটা। এবং কয়েকদিন ধরে যেরকম দেখছিল এবং যে এটাই এটার সাথে একটা ম্যাচ করেছে, যে তার লাইফের পার্সোনালি যে তার মেয়ে হয়তো বা দেখা দিচ্ছিল বা এরকম কিছু একটা, এরকম কিছু খারাপ তার সাথে ঘটবে, এরকম একটা আভাস হয়তো বা উপর আল্লাহ তাকে দিয়েছে। যাই হোক, সামহাও এটা সে কাটিয়ে উঠতে পারার পর সে একদিন মনে করেন 10-12 দিন পর সৎকারের পর সেদিন কাজে গেছে। রাসেল ভাইয়ের পর থেকে তার কোনো সমস্যা হচ্ছে না, 2 বছর থেকে 2 বছর লাস্ট 2008 পর্যন্ত সে কেটেছে, এরপরে সে পার্মানেন্ট রিটায়ারমেন্টে চলে যায়। ওই ঘটনার পরে কিন্তু মেয়ের সৎকারের পরে কিন্তু সে রাসেল ভাই কোনো কিছু দেখে নাই, কোনদিন কিছু দেখা নাই। তার মানে এটা হয়তো একটা ব্যাপার ছিল, তাকে হয়তো সতর্ক বা জানানো বা ইনফর্ম করতে সে একটা হিন্ট পেয়েছে, কিছু একটা ঘটছে, সেটাই আমারও তাই মনে হয়। এবং খুবই অদ্ভুত ঘটনা। আমাকে বলেছে যে বাবা তুমি এটা বুঝবে না, আমাকে এইভাবে বলছে, বাবা তুমি এটা বুঝবে না, আমার মেয়ে গেছে তো, আমি মেয়েকে দেখেছি, আমি মেয়ের মাথা ধরেছি। কি অদ্ভুত ব্যাপার, মানে এটা ভাবাও যায় না। আমি শোনার পর খুব খারাপ লেগেছে। এবং মানে এই গল্পটা শোনা হচ্ছে একজন বাবার কাছ থেকে। উনি সামনাসামনি আমাকে বলে যে আমি জানি, আমি ইতস্তত বোধ করছি, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমার ছেলে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে এসছে, আমি অবশ্যই আপনাকে ঘটনাটা শেয়ার করবো। এবং অনেকেই বিশ্বাস করেনি আমার ঘটনাটা, অনেকেই বিশ্বাস করে না, কিন্তু আমি আমার এই চাকরি জীবনে কখনো কাউকে এই ঘটনা শেয়ার করিনি। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যাঁ রাসেল ভাই, আপনার কথা মতো পটুয়াখালীতে গিয়েছিলাম আমি। তো প্রথম যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার ভাগ্নের ফ্রেন্ডের চাচা আর কি। তো অনেক দিন আগে, তো তার বয়স যখন 13 বছর ছিল, তো আমার ভাগ্নের ফ্রেন্ড হচ্ছে, আমার ভাগ্নের নাম হচ্ছে আনান। তো ওর ফ্রেন্ডের চাচা বয়স যখন 13 বছর, তখনই আপনার ওর বাবা খুব প্রেশারাইজ করে যে মাদ্রাসায় ভর্তি করবে। তো ফ্যামিলির সবাই এটা অপোজ করলো, বাবা করতে চাচ্ছিল না, যে না আমার ছেলেকে মাদ্রাসাতে পড়াবো। তো এই চাচা বলছিল যে না আমি তো মাদ্রাসায় পড়তে চাই না, কিন্তু বাবার সামনে সে আর কথা বলতে পারেনি, অনেক জোর করে বাবা ওনাকে 13 বছর বয়সে মাদ্রাসাতে ভর্তি করিয়ে দেয়। তো বাড়ি থেকে মাদ্রাসাটা প্রায় 10 থেকে 12 মাইল দূরে ছিল। তো মাদ্রাসাতে ভর্তি হওয়ার পরে তো যেখানে যে মাদ্রাসা পরিচালনা করতো যে হুজুর, সে অনেক কড়া ছিল এবং ওই এরিয়ার যেসব সালিশ হতো, মিটিং হতো, তারপরে বিচার হতো, বা কোনো মানুষকে যদি জিনে আছর করতো বা পজেস করতো, মানে উনি সব সলিউশন জানতেন। তো ওনাকে সবাই, মাদ্রাসার যে 50 জন 60 জন আপনার মাদ্রাসার ছাত্র ছিল, সবাই ওনাকে খুব ভয় পেত। একটা রাত, মানে ওই রাতের কথা সে বলতে চাননি, কিন্তু অনেক কষ্ট বলেছেন। তো এক রাতের বেলা এরকম ওই হুজুর উনি গ্রাম থেকে একটু দূরে যায় এক সালিশি বৈঠকের কারণে। তো ওই সময় গ্রীষ্মের আম কাঁঠালের ছুটি, তো সব স্টুডেন্টদেরকে ছুটি দেওয়া হয় যে বাড়িতে তোমরা যাও, কিন্তু ওই চাচা এবং তার বন্ধু তারা থেকে যায়, কারণ যেহেতু বাড়ি তাদের থেকে অনেক দূরে, তো আপনার গার্জিয়ান এসে নিয়ে যাবে, সেজন্য ওয়েট করছিল। তো যেহেতু ওই দিন হুজুর ছিল না, তাদের দুজনকে এই মাদ্রাসাতে একা থাকতে হলো। রাত তখন বাজে 9টা 10টা। তো এমন সময় ওই বন্ধুকে নিয়ে তারা
মানে রাতের বেলা খাওয়া শেষ করে ওই চাচা শুয়ে পড়ে। তো কিছুক্ষণ পর দুজনের কথা বলতে বলতে হঠাৎ করে একটা দরজায় কড়া নাড়ে। অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাধাক্কি করার পরে বলে, আপনারা দরজাটা খোলেন, আমরা বিপদে পড়ছি। তো ওনারা মানে যে দুজন ছিল, প্রথমে একজন যেতে যাচ্ছিল না, পরে একসাথে দুজন মিলে গিয়ে দরজাটা খোলে। দরজাটা খুলে বাইরে চোখ পড়তে দেখে যে দুজন স্বাস্থ্যবান দুজন লোক একটা মহিলাকে শক্ত করে ধরে রেখেছে। মহিলা ছোটাছুটি করার চেষ্টা করছে, বাট পারছে না। তো ওনারা প্রথমে ভাবলো যে হয়তো চোর হবে, এরা ধরে এনেছে বা কিছু। বাট যখন ওই দুজন লোক বলল, হুজুরকে ডাকেন, আমাদের হুজুরকে দরকার, একটু তাড়াতাড়ি ডাকেন। তো যখন ওনারা বললো যে না, হুজুর তো মানে মাদ্রাসাতে নেই, সে এখান থেকে অনেক দূরে গেছে, আজকে রাতে আর তিনি আসবেন না, উনি কালকে আসবেন। দেখা গেল যে লোকগুলা মানে যতটুক জোরে চিল্লাচিল্লি করতে করে বলছিল তার থেকে বেশি ভয় পেয়ে গেল এবং বললো যে ঠিক আছে, তাহলে আমাকে কিছু, আমাদের দুজনকে কিছু দড়ি দেন। তো অনেক কষ্টে খোঁজাখুঁজি করার পর দড়ি পেল এবং যে চাচা ছিলেন সেই দড়িটা দিল। দড়িটা দেওয়ার পরে বাড়ির মানে মাদ্রাসার উঠোনের সামনে আপনার চাপকল ছিল, চাপকলের পাশে দুটা আপনার নারকেল গাছ। সেই নারকেল গাছে ওই মহিলাকে তারা বাঁধে এবং শক্ত করে বাঁধে। শক্ত করে বেঁধে তারা ওইখানে আর 1 মিনিটও থাকলেন না, ওই দুইটা লোক সাথে সাথে দৌড়ে চলে গেল। খুব অবাক করার মতো কাণ্ড, একটা মহিলাকে রেখে দুইটা লোক সাথে সাথে চলে গেল কেন? তো ওই চাচা এবং তার বন্ধু অনেকক্ষণ ওই মহিলার সামনে দাঁড়িয়েছিলেন, জিজ্ঞেস করছিল আপনাকে ওরা কেন রেখে গেল। অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করলো কিন্তু বলল না, কথাই বলছে না, মাথা নিচু করে আছে এবং চুলগুলা মহিলার খুব সামনে যে চুলের কারণে ফেস দেখা যাচ্ছে না। তো চাচা কি করলো, পানি নিয়ে আসলো, কারণ ওরা দুজন মোটামুটি প্ল্যানই করে ফেলেছে যে এখানে এই মহিলার সামনে থাকবে না এবং এরা শুয়ে পড়বে। তো পানি রেখে গেছে আর কি, যদিও মহিলা বাধা ছিল, ওরা পানি রেখে গেছে। পানি রেখে ওরা বাড়িতে চলে যায়। এর আগে যাওয়ার আগে যখন লাস্ট বার জিজ্ঞেস করলো আপনাকে ওরা কেন রেখে গেছে, মহিলা তখন মুখ খুললো যে আসবে, উনি আসবে, ওনার যখন ক্ষুধা লাগবে তখন উনি আসবে। এটা বলার পর ওনারা একটু ভাবলো যে না, এটা মনে হয় পাগল মহিলা, এর অন্য কোনো কাহিনী নাই। তো ওরা দুজন গিয়ে আপনার বেডে গিয়ে শুয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ করে প্রচন্ড জোরে এক বিকট আওয়াজে মানে চিৎকারের সাউন্ড পেল। চিৎকারের সাউন্ড পেয়ে ওরা উঠে গিয়ে তখন ওদের মাথায় আসলো আরে গাছের মধ্যে তো এক মহিলাকে বেঁধে রাখা হয়েছিল, ঘুমানোর কারণে আসলে ভুলে গেছে। তো দরজা খুলে হারিকেন নিয়ে ওই নারকেল গাছ পর্যন্ত যাওয়ার পরে তাদের চোখ দুটো ছানা বড় হয়ে গেল যে মহিলার মানে দড়ি বেঁধে রেখেছে, মহিলা হয়তো শক্তি দিয়ে খুলেছে, কিন্তু এত শক্তি দিয়ে খুলেছে যে নারকেল গাছ পর্যন্ত মানে উপড়ে ফেললো, মানে শিকড় সহ। এটা কিভাবে পসিবল? নারকেল গাছ উপড়ে ফেলা তো একটা মহিলার পক্ষে সম্ভব না। তো ওনারা মহিলার কথাই চিন্তা করে হারিকেন নিয়ে চারপাশ মানে খুঁজতে লাগলো, কারণ ওই এলাকায় এরকমই আপনার জিনের পোজেসের অনেক ঘটনা আছে। তো ওনারা মহিলার জন্যই ভয় পেয়ে যায়, তো মহিলার কিছু হলো কিনা। আশেপাশে খুঁজতে খুঁজতে একটু সামনে গিয়ে পশ্চিম ধারে একটা কচু পাতার ঝোপ ছিল এবং ওই ঝোপ সরাতে সরাতে তারা এগিয়ে দেখে, যেটা দেখার জন্য তারা কখনো ওয়েট করেনি, দেখে যে একটা মহিলা মুখটা বিকৃত, মাথায় চুল নেই, কপাল ছেঁড়া এবং একটা মানে আধা খাওয়া একটা বাচ্চাটা খাওয়া হয়ে গেছে, অর্ধেক খাওয়া বাচ্চা হাতে নিয়ে ওদের দিকে মুখ করে তাকালো। ওইটা দেখার পরে মানে ওই জায়গায় কেউ নর্মাল অবস্থায় থাকতে পারবে না। তো ওইটা দেখার পর ওই জায়গায় ওনার যে ফ্রেন্ড ছিল জলিল, ওই জায়গায় স্টাক হয়ে যায় এবং উনি ওইটা দেখে ওখান থেকে দৌড় দেয়, মানে হারিকেনটা ফেলেই দৌড় দেয়। আর যে জলিল মানে উনি পিছন থেকে জলিলের সাউন্ড পাচ্ছিল, উনি যেতে যেতে দেখে জলিল হঠাৎ করে একটা মানে ধপাস একটা সাউন্ড হলো, মানে গাছের গুড়ির সাথে লেগে জলিল পড়ে গেছে। কিন্তু উনি ওনার নিজের যান বাঁচানোর জন্য মাদ্রাসার কাছ পর্যন্ত এসে গিয়ে সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। পরের দিন সকালবেলা যখন ওনার জ্ঞান ফেরে, হুজুর যখন আসে তখন সে জিজ্ঞেস করলেন সবার আগে যে আমাদের এখানে দুটো লোক কালকে এসেছিল
এবং আসার পরে এখানে আপনার একটা মহিলার সাথে ছিল, তাদের মধ্যে নারকেল গাছে বাঁধে, নারকেল গাছটা উপড়ে ফেলা হয় আমরা যখন দেখি, এবং পরে গিয়ে ঝোপের মধ্যে দেখা যায় যে ওই মহিলাটা একটা বাচ্চা খেতে থাকে। সেটা দেখে তারা আর ওখানে দাঁড়াতে পারে নাই, কিন্তু সাথে সাথে জিজ্ঞেস করলো জলিলের কি অবস্থা, জলিল কি রাত্রেবেলা বাসায় মানে মাদ্রাসায় আসছিল? পরে হুজুর বললেন যে না, জলিলকেও পাওয়া যায় নাই, মানে জলিলকে মানে অক্ষত অবস্থা পাওয়া যায় নাই, ওই ঝোপের ভিতরে জলিলের লাশ পাওয়া যায়। এবং একটা শিয়াল, মানে কয়েকটা শিয়াল যদি একটা মানুষকে ঠুকরে ঠুকরে যদি খায়, এরকম বিকৃত অবস্থায় ওই লাশটা ওই কচু পাতার ঝোপের মধ্যে পাওয়া যায়। এবং যেই বাচ্চাটাকে খাওয়া অবস্থায় ওনারা দেখেছিলেন, সেই বাচ্চাটাকে ওই অবস্থায় জলিলের পাশে পাওয়া যায়, কিন্তু ওই মহিলার আর কোনো ধরনের খোঁজ পাওয়া যায় নাই। তারপর থেকে উনি আর মাদ্রাসাতে যাননি, সাথে সাথে বাসায় চলে আসে এবং বাসার সবাইকে ব্যাপারটা জানায়। উনি মাদ্রাসাটার পরে ছেড়ে দেন আর কি। ওকে, অনেক থ্যাংক ইউ রাসেল ভাই। লিসনার্স, আবার একটি ঘটনায় আপনাদের সামনে হাজির হলাম। রিসেন্টলি পটুয়াখালী গিয়েছিলাম, তো অনেক কষ্টে খুঁজে আমি এক আঙ্কেলকে বের করি। তো সে আপনার পটুয়াখালী একটা থানার পাশে পোস্টমর্টেম করতো আর কি, তো ওই থানার আন্ডারে আর কি। তো তাকে অনেক কষ্টে খুঁজে বের করি আমি, এবং ভীষণ জোরাজুরি করার পরে তার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর সেই রাতের কথা আমাকে জানায়। তো নর্মালি আপনার থানাতে বিভিন্ন ধরনের কেস দায়ের করা হতো, মার্ডার কেস, সুইসাইডাল কেস, তাছাড়া বেবারিশ লাশ পেলে সেগুলি পোস্টমর্টেম করা। তো তিনি, তার বয়স ভালোই, 50-এর উপরে বয়স, এবং সে অনেক দিন ধরে এরকম মানে ডেড বডি নর্মালি পোস্টমর্টেম করে থাকে। তো আজকে থেকে 6 বছর আগের ঘটনা। সে আমাকে ওই দিন প্রায় ভীত সন্ত্রস্ত অবস্থায় এই ঘটনাগুলি বললেন, যে বলতে যাচ্ছেন না, তাও আমি অনেক জোরাজুরি করার পর তিনি বলেছেন। সেটা ছিল প্রায় বছরের মাঝখানের একটা মাসে। ওই দিন রাত, নর্মালি উনি আপনার ডেড বডি গুলা কাটার সময় রাত্রেবেলায় বেছে নিয়েছেন। স্বাভাবিক ভাবে যেভাবে কাটে সেভাবেই সে নর্মালি আগে ডেড বডি কাটতেন। তো ওই দিন সে তার মানে নর্মালি একটা সঙ্গী থাকে তার সাথে ডেড বডি কাটার জন্য, তাকে নিয়ে সবসময় তিনি ডেড বডি কাটতেন। এবং যেভাবে আমরা জানি যে ডোমরা যেভাবে ডেড বডি কাটেন অস্বাভাবিক অবস্থায়, সেভাবেই কাটতেন তিনি। প্রতিদিন প্রতি মাসে তার এরকম 25 থেকে 30টা ডেড বডি কাটা হতো। এবং যে পুলিশ স্টেশন, জায়গাটা যেখানে পোস্টমর্টেম করার জায়গাটা একটু সামনে, আপনার ওই পুলিশ স্টেশন থেকে প্রায় 70 থেকে 80 গজ সামনে, এবং এটা আশেপাশে গাছগাছালি। রুমটা 2টা রুম, একটা রুমে আপনার ওই স্পেসিমেন গুলো রাখতো, আর আরেকটা রুমে স্ট্রেচার ছিল, সেখানে ডেড বডিটা কাটা হতো। তো সেই রাতে সে নর্মালি সে দুপুরবেলা বা দিনের বেলা এরকম পোস্টমর্টেম করতেন না, রাতের বেলা বেছে নিয়েছেন তার কাজের সময়টা। তো উনি নর্মালি ডেড বডি দেখেন, এবং একটা মেয়ের ডেড বডি আসে ওই দিন রাতের বেলা, এবং পুলিশ বলে যে এটা আজকে রাতের মধ্যেই করতে হবে, এটা সময় দেওয়া যাবে না। তো মেয়েটার বয়স হচ্ছে 22 বছর, এবং সে এটা কেসটা হচ্ছে সুইসাইডের একটা কেস। তো মহিলাটাকে পরে পুলিশের লোকজন রেখে চলে যায়, এবং ওই যে এরিয়াটা, সেই এরিয়াটার বাইরে পুলিশ একটা দাঁড়িয়ে ছিল। তো ওই রুমের পাশে পিছনে এবার একটা জায়গা যেখানে গর্ত করা, আপনার যদি কোনো বেওয়ারিশ লাশ আসে সেটা আপনার এখানে আগে, এখন রিসেন্টলি নাকি ওখানে গভর্নমেন্ট জানাজা দিয়ে লাশ দাফন করেন, বাট 5-6 বছর আগে জানাজা দিয়ে দাফন হতো না। তো ওই জায়গাটা গর্ত করা ছিল। তো সে নর্মালি ডেড বডি দেখে ফ্রেশ হয়ে আপনার স্বাভাবিকভাবে যেভাবে মানে আমরা ডোমরা যেভাবে অস্বাভাবিকভাবে ডেড বডি কাটে, সেই প্রস্তুতি নিতে গিয়ে আর পারেননি। মানে উনি ওনার স্পেসিমেন রুম থেকে গিয়ে ডেড বডি রুমে যায়, এবং যে প্রসিডিউর ফলো করে সে ডেড বডি কাটে, আজকে ওরকম কোনো সুযোগ পাচ্ছেন না তিনি। তো ডেড বডি কাটার জন্য সে মানে নর্মালি কাটার সে ব্যবস্থা মানে ডিসিশন নেয় যে না, আজকে এভাবেই কাটবো। তো নর্মালি উনি স্টার্ট করে দেয় ডেড বডি কাটা। তো নর্মাল যেভাবে অস্বাভাবিক অবস্থায় ডেড বডি কাটে, তার ওই দিন সে স্বাভাবিক অবস্থায় ডেড বডি কাটতে পারছে না। নাকের মধ্যে আপনার গামছা পেঁচিয়ে সে পোস্ট দেয়, কিন্তু পোস্টটা পড়ছে না ডেড বডির উপরে। সে ব্যাপারটা খুবই মানে ভয় পেয়ে যায়, আসলে পোস্ট পড়ছে না কেন। অনেকক্ষণ পরে ওই ডেড বডির উপর পোস্ট পড়লো। পোস্ট পড়ার পর যেন আমরা ওয়াই শেপ ইনসিশন দিই, যেটা সেভাবে ঠিক
মানে ওয়াইয়ের মতো করে ওয়াইয়ের কাটা। মতো করে আপনার একটা হচ্ছে লম্বা আইয়ের মতো, একটা হচ্ছে ওয়াইয়ের মতো, দুই ধরনের আই কাটা। মানে আপনার শোল্ডার থেকে এসে স্টার্নামের মাঝখানে একটা দুইটা পয়েন্ট জোড়া লেগে নিচে আপনার রাইট, ট্রাঙ্ক পর্যন্ত চলে যায়, যেভাবে ডেড বডি কাটা হয় কাটা হয় আর আর কি। রাইট। তো উনি ওই স্টাইলে ওয়াইয়ের মতো করে কাটলেন। কাটার পরে যেসব স্পেসিমেন গুলো বের করার কথা ছিল সেগুলি তিনি বের করলেন, এবং বের করার সাথে নর্মালি আমাদের বেবিটা উম্বের ভিতর থাকে, ওই ডেড বডির ভিতরে তিনি একটা বাচ্চা পান। বাচ্চাটা মরাই থাকে, এবং সেটা আলাদা করে সে ফরমালিনের মধ্যে রেখে আসে। এবং ওই দিন আপনার পুলিশ স্টেশন থেকে আপনার খোঁজ আসে যে না, ওই ডেড বডির আপনার ব্রেনটাও বের করতে হবে। তো নর্মালি আমরা ব্রেনটা যখন কাটি, স্ক্যাল্পটা সরিয়ে ওইটাকে বলে স্ট্রাইকার স, ওই স দিয়ে আমরা সি শেপ করে ভল্ট থেকে ভল্টটা খুলে নিয়ে আসি। কিন্তু উনি তো গ্রাম সাইডে তো এই ব্যবস্থা নাই, তো উনি ভল্টটা ভেঙে ব্রেনটা বের করে ওনার পদ্ধতি ফলো করে ফরমালিনে রেখে আসবে, রুমে এসে দেখে স্ট্রেচারের মধ্যে ডেড বডি নাই। এবং মজার কথা হচ্ছে ওই দিন রাতের বেলা তার যে সঙ্গী থাকে সে, তার ওই দিন প্রচন্ড জ্বর, ভাইরাল ফিভার, সে আসতে পারেনি। এবং সে বলছে যে পুলিশ থেকে খুব বেশি জোরাজোরি করা হচ্ছিল যে না, আজকে এটা পোস্টমর্টম করতেই হবে, এটা তুমি টাইম নেওয়া যাবে না। তো যেহেতু উনি গভর্নমেন্ট, ওয়ান কাইন্ড অফ গভর্নমেন্ট জব, তো তাকে এটা করতেই হবে রাতের বেলা। তো উনি সাহস নিয়ে খুবই কষ্টে ডেড বডিটা কাটেন ওই দিন রাতে। তো উনি এসে দেখেন ডেড বডি নাই। মানে ওনার মাথার মধ্যে ভাঁজ পড়লো, ডেড বডি নাই মানে আমি কাকে কি জবাব দিব? অবশ্যই এটার কোনো নিশ্চয়ই কোনো পরিচয় আছে, ডেড বডিটা আমাকে ব্যাক করে দিতে হবে। সব দোষ তো তার উপর পড়বে, তখন জবাব দিয়ে তাকেই করতে হবে, তাকেই করতে হবে। ডেড বডি কোথায় গেল এটা তো কেউ শুনবে না যে এটা মানে কোনো সুপারন্যাচুরাল ভ্যানিশ হয়ে গেছে এরকম কিছু। তো উনি ডেড বডি খোঁজার জন্য মানে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন ওই রুম থেকে, পোস্টমর্টম রুম থেকে বেরিয়ে গেলেন, এবং আশেপাশে টর্চ মেরে দেখছেন কোথাও ডেড বডিটা নাই। হঠাৎ করে মাথা পিছন দিকে তাকালেন, যেটা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। উনি ওনার এক্সপিরিয়েন্সের 30 বছরে তিনি এরকম জিনিস কখনো দেখেনি। এত ডেড বডি তার হাতের উপর দিয়ে গেছে, এত ডেড বডি সে কেটেছে। ওই ডেড বডিটা ঠিক ওয়াই যেভাবে উনি কেটেছে সেভাবেই গাছের উপরে, কিন্তু উনি তো রুমের ভেতরে স্টিচ দেয়নি ডেড বডিতে, তাহলে ওইখানে স্টিচ করা আছে। উনি খুবই অবাক হয়ে যায়, এবং ওই জায়গায় তার হাত পা ওনার মানে বলতে গেলে যে উনি ওই জায়গায় পড়ে যাবে এরকম অবস্থা। গাছের উপর সেই ডেড বডিটা দেখে, এবং গাছের উপর ডেড বডিটা বসে আছে। রাসেল ভাই, মজার বিষয় হচ্ছে সে বসে আছে এবং তার দিকেই তাকিয়ে আছে। এইটা দেখে সে দৌড়ে গেছে, কারণ আফটার অল ওই রুমটা তো তাকে তালা দিতে হবে, কারণ স্পেসিমেন গুলো চলে গেলে তার তো আর কোনো কিছু থাকলো না। সে রুমে গেল, দেখলো না স্পেসিমেন গুলো আছে, এবং মজার বিষয় স্ট্রেচার উপর সে আবার ডেড বডিটা দেখতে পেল। এবার তো ওনার ভয়ের কোনো সীমাই থাকলো না, এখন উনি দোটানায় পড়ে গেছে। আমি কি করব? ডেড বডি রেখে দৌড়ে পালা যাব, নাকি পরের দিন সকালবেলা যদি কোনো ঝামেলা করে? ওনার তো স্টিচ অবস্থায় ডেড বডিটা ছিল না। উনি কি করলো, ওই ভল্ট লাগালো, স্টিচ দিল, এবং খুব ফাস্ট মানে যত তাড়াহুড়া করে স্টিচ দেওয়া যায় ওই ওয়াই শেপ স্টিচ ক্লোজ করলো। ক্লোজ করে ডেড বডি ওখানে রেখে কোন রকম তালা মেরে সে দৌড়ে পালাতে যাবে, এমন সময় ঠিক যেখানে সে ওই ডেড বডিটা পেয়েছিল গাছের উপর বসে আছে, সেখানে আরেক মানে মানে বিকৃত একটা দৃশ্য দেখে সে ওই জায়গায় বমি করে দিল। সে দৃশ্যটা হচ্ছে ওই ডেড বডির মতো আরো 3-4টা ডেড বডি, সেম চেহারা, সেম বডি, এবং ওই ওয়াই শেপড অবস্থায় স্টিচড করা, কি জানি ঠুকরে ঠুকরে খাচ্ছে। এবং ওইটা দেখার পর উনি সাথে সাথে বমি করে দেয়, এবং খুব কষ্টে দৌড়ে পালিয়ে ওই যেখানে যে পুলিশ গার্ডটা আছে, প্রায় 2 মিনিট লাগলো তার দৌড়ে আসতে, এসে ওই ওনাকে বলতে বলতে সে সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। এবং পরের দিন যখন হাসপাতালের রুমে তার ঘুম ভাঙে, মানে তার সেন্স ফেরে, তখন তাকে লোকজন জিজ্ঞেস করে কি হয়েছে। তো উনি তখন সবাইকে জিনিসটা বলে যে এরকম এরকম আমি দেখলাম, এবং তার সেন্স ফেরে 2 থেকে 3 দিন পরে, কারণ ডক্টররা বলেন যে তিনি 2বার ওই মুহূর্তে হার্ট অ্যাটাক করে। ওই দিন রাতে তার 2বার হার্ট অ্যাটাক হয়, এবং পরে সে অনেক কষ্টে বলেছে যে এরকম ঘটনার সম্মুখীন আমি হয়েছি, যেটা আমি আমার এতদিনের কাজ করার মাঝখানে কখনো পাইনি। তো তার যে সঙ্গীটা ছিল, পরে তিনি এই জবটা ছেড়ে দেন, এবং ছেড়ে দেওয়ার পরে যে মানে নর্মাল লাইফ লিড করা স্টার্ট করেন, যে না কখনো সে ডেড বডি কাটবেন না। তার যে সঙ্গীটা ছিল, সেই সঙ্গীটা আপনার রাসেল ভাই ডেড বডি কাটার যে কাজটা, তার কাজটা তখন সঙ্গীটা করতো। বাট খুব রিসেন্টলি সেই সঙ্গীটাও মারা যায়, এবং এই ঘটনার এখনো কোনো তদন্ত হয়নি যে সঙ্গীটা কেন মারা যায়। আর
যে আঙ্কেল আমাকে ঘটনা বললো, তার দেখা মতে আরো অনেক ঘটনা আছে, কিন্তু আমি জিজ্ঞেস করতে চাইলাম অনেক ঘটনা বাদ দিয়ে আপনার সঙ্গীটা কিভাবে মারা গেছে সেটাও সে জানে, আমাকে সে বলতে পারেনি বা বলতে চায়নি কোনো কারণে। আমি অনেক চেষ্টা করেছি রাসেল ভাই ঘটনাটা তার কাছ থেকে জানার জন্য, সে আমাকে কিছুতেই বলেনি। তবে আশা করছি তাকে আমি রাজি করিয়ে ফেলবো, এবং রাজি করানোর সাথে সাথে যদি পারি আমি তাকে স্টুডিওতে আনার জন্য চেষ্টা করবো। ওকে।